বলা চলে ৬ মাস ধরেই আমি আগস্টের পর থেকে আমার একটা ইচ্ছা ছিল যে ২১শে আগস্ট, তারপরে পিলখানা হত্যাকাণ্ড, হলি আর্টিজান থেকে শুরু করে যত জঙ্গি নাটক, উদীচী, ছায়ানট যা হয়েছে এগুলো নিয়ে একটা কাজ করার। তো সেই ধারাবাহিকতায় আমি বিডিআর নিয়ে আমার সবচাইতে বড় একটা অনুসন্ধানের জায়গা ছিল বলে মনে করেছি এবং সেটা নিয়ে কাজ করেছি। এখানে সেনাবাহিনীর যেসব কর্মকর্তারা ওই দিন ডিউটিতে ছিলেন, যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যারা পরবর্তীতে তদন্তের কাজে ছিলেন বা তদন্ত যারা অন্য খাতে নিতে চেয়েছিলেন, এই সব পক্ষ সবাইকে নিয়েই এই ইয়েটা। তো আমার কাছে গিয়ে যেটা মনে হয়েছে, এখানে আপনারা সবাই আমার সিনিয়র মানুষ এবং আমার বিশ্বাস যে বাংলাদেশের মানুষ যারা দেখছেন তারা প্রচন্ড বিশ্বাস করেন আপনাদের এখানে যে কজন মানুষ আছেন সবাই। বিশেষ করে গালিব ভাইয়ের তো মানে ব্যাপক জনপ্রিয়তা বাংলাদেশে এবং ওনার যেই এর আগের যেই কর্মতৎপরতা বাংলাদেশে থাকাকালীনও ছিল, সেই বিষয়গুলো মানুষ এখনো মনে রেখেছে। তারপরে এখানে যে কজন আছেন আমি আলাদা আলাদা নাম না বলি, মনির ভাই আমার খুব প্রিয় মানুষ, নাকিব ভাই আমি জানি না, হয়তো অনেকেই জানেন না, উনি হচ্ছে শহীদ মতিউর রহমান নিজামী সাহেবের ছেলে। মুস্তাফিজুর ভাই তো আমাদের স্টার অলরেডি, ওনাকে তো সবাই চেনেন। আর ওইদিকে মাহফুজ ভাই আছেন। যাই হোক, তো আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা এসেছি সেই বিষয়টার মূল একটা কথা বলে নেই আপনাদের সবার কাছেই। আমরা এতদিন ধরে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যা শুনেছি এগুলো সব মিথ্যা কথা শুনেছি। এটার একটা তাদের মতো করে তৈরি করা একটা চিত্র আমাদের সামনে তুলে ধরা হয়েছে। এখানে সত্যের কোনো ধরনের চিহ্ন রাখা হয়নি। এই ঘটনায় কতটা নির্যাতন করা হয়েছে বিডিআর এর সৈনিকদেরকে ৩ তারিখের পর থেকে, আমি আমার যে অনুসন্ধানটা করেছি সেখানে মূল যে জিনিসটা দেখিয়েছি যে বিডিআর হত্যাকাণ্ড আসলে ৫৭ জন অফিসারকে দিয়ে এটাই শেষ না, এটার চাইতে আরো ভয়ঙ্কর হত্যাকাণ্ড চালানো হয়েছে ৩ তারিখের পরে। মার্চের যে ৩ তারিখ সেদিন বিডিআরদেরকে কাজে যোগ ফিরতে বলা হয়, তারা যে যেভাবে পেরেছে সেখান থেকে চলে গিয়েছে, ভিতরে যারা ছিল সবাই ৩ তারিখে কাজে যোগ দিয়েছে। সেখান থেকে প্রথমে বলা হয়েছে যে আপনারা কারা কারা এই ঘটনাটা জানেন বলেন। তো জিজ্ঞাসাবাদে যারা যারা খুব আগ্রহ দেখিয়েছে, সত্য কথা বলতে চেয়েছে যে ধরেন আমি অন্যায় করি নাই, আমার তো ভয় নাই, তারা গিয়ে জানাতে চেয়েছে অফিসারদেরকে যখন বলেছে যে আমি বলবো, যারা যারা আগ্রহ দিয়ে সবাইকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে। ডেকে নিয়ে যাওয়ার পরে বিশেষ করে তাদেরকে মিলিটারি নিজে তো নিয়ে গিয়েছে, তার বাইরেও র্যাব ১ এবং র্যাব ২, এই ২ জায়গায় বিশেষ করে র্যাব ২ এর বিরুদ্ধে বিডিআরদের ব্যাপক অভিযোগ। সে অভিযোগ সেনাবাহিনীতে যারা ওই সময় ছিলেন তাদের অনেকেও করেছেন। ক্যাপ্টেন রাজন, তারপরে মেজর জিয়া, তখনকার মেজর জিয়া, এরা প্রচন্ড নির্যাতন করেছে বিডিআর এর উপরে। এবং এমন হয়েছে যে ধরে নিয়ে গিয়েছে সকালবেলা একজন সুস্থ মানুষ, সন্ধ্যায় তার লাশ ফিরে এসেছে পিলখানায়। এই খবর গণমাধ্যমে আসতে দেওয়া হয়নি। এবং আমরা এখন ধরেন দেশের বাইরে থাকাতে যে সুবিধাটা হয়েছে, আমরা অনেক কিছু বলেছি, সেনাবাহিনীকে নিয়ে এত কথা কিন্তু বলার হয়তো প্রয়োজনও মনে হয় নাই, কিন্তু যেভাবে বলা হয় এভাবে তো বলা সম্ভব হয় নাই। পিলখানা হত্যাকাণ্ডে যেভাবে, আমি একদিন গিয়েছিলাম ওইটা সংবাদ কভার করতে, পিলখানার এই দরবার হলেই অস্থায়ী একটা কোর্ট বসানো হয়েছিল। সেখানে একজন লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার অফিসার শেষে ব্রিফিং করতেন ওইটাই গণমাধ্যমে প্রচার হতো। এখানে এই বিডিআর এর সৈনিক, তাদের আইনজীবী, কারোর কোনো বক্তব্য বলার কোনো সুযোগ ছিল না। এমনকি মনির ভাই আমাদের সাথে আছেন, ওনার কাছে জিজ্ঞেস করবেন যে ওনাকে কি বলা হয়েছে, ওনাকেও ডেকে নিয়ে যাওয়া হয়েছে এবং বলা হয়েছে যে আপনি এই বলেন, এর বাইরে কোনো কথা বলতে পারবেন না। এইটাই হয়েছে বিচার। তো এই যে ৩ তারিখ থেকে জিজ্ঞাসাবাদ করে নিয়ে যাওয়া, হত্যা করা হলো, এবং সেনাবাহিনীর অফিসারদেরকেও কিন্তু একই কাজ করা হয়েছে। সেনাবাহিনীর যে অফিসাররা আপনার এটার ব্যাপারে তদন্ত করতে গিয়ে আপনার মানে সুষ্ঠু তদন্তটা চেয়েছে, যা ঘটেছে আসলে পিলখানা হত্যাকাণ্ডে সেটা বলতে চেয়েছে, সেটা প্রমাণ করতে চেয়েছে, সেটা উদ্ঘাটন করতে চেয়েছে, তাদেরকে ধরে ধরে কাউকে তাপসের উপরে গ্রেনেড হামলা মামলায় ফাঁসানো হয়েছে, কাউকে জঙ্গি মামলায় ফাঁসানো হয়েছে, কাউকে বলা হয়েছে যে এরা বিদ্রোহী,
এরা কু করতে চেয়েছে, শেখ হাসিনাকে মারতে চেয়েছে, খালেদা জিয়া তারেক রহমানের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারপরে সেনাবাহিনীকে ধ্বংস করতে চেয়েছে। আমি যা বলছি সব কিন্তু সেনাবাহিনীর বক্তব্য। আমার এখানে দুজন সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তা আছেন। তো এই যে ঘটনাগুলো ঘটানো হয়েছে ৩ তারিখের পর থেকে আমি মনে করি পিলখানা ট্র্যাজেডির শুরু। কারণ আগেরটা আমি কেন কাউন্ট করব না, কারণ হচ্ছে এই পিলখানা হত্যাকাণ্ডের যে ৫৭ জন কর্মকর্তা, আমি নাম বলবো না, এই ৫৭ জন কর্মকর্তার ভেতরেই এই হত্যাকাণ্ডের সাথে পরিকল্পনাকারীও ছিল। কে ছিল, মারা গিয়েছে, আমি এখন বলতে চাই না, এটা সেনাবাহিনীর ২ জন আছে, ওনারা বলুক, আমি বলবো না। তারাও ছিল। তো আল্লাহ কেন এরকম করেছেন সেটা আল্লাহই জানেন। নিরীহ মানুষ মারা গিয়েছে। এখানে গুলজারের মতো অফিসার ছিল, তারা আমাদের দেশের হার্ট ছিল। এই দেশে এই যে শায়েখ আব্দুর রহমান, তারপরে বাংলা ভাইটা, এগুলোকে যারা জঙ্গি নির্মূলে আসলেই বিএনপির সময় যারা কাজ করেছিল, তাদের মধ্যে একজন তারা। রৌমারী, পাদুয়া সীমান্তে যারা কাজ করেছে, তারা সবাই ছিল এখানে। এবং আপনি যদি দেখেন এই জায়গায় যেই লোকগুলোকে ফাঁসানো হয়েছে, সবার উজ্জ্বল অতীত এই বিডিআরে। একজন ডিএডি আছে যে কিনা ওই বছরেই জানুয়ারি মাসে সে আপনার বিডিআর এর পদক পেয়েছে। তো বিডিআর এর ভেতরেও যারা খুব ভালো মানুষ ছিল, বিডিআর এর যে ইন্টেলিজেন্স ছিল, সেখান সিকিউরিটি সেল ইউনিট, সেখান থেকেও অফিসার এদেরকে আপনার ডিএডি দেরকে নিয়ে আসা হয়েছে, যাই হোক সুবেদারকে নিয়ে আসা হয়েছে। তো এই যে কাজগুলো করা হয়েছে, আমি মনে করি যে পিলখানা হত্যাকাণ্ডটা সেনাবাহিনী, আওয়ামী লীগ এবং ইন্ডিয়া, এই ৩ পক্ষের সম্মিলিত একটা কার্যক্রম, যেটার বাস্তবায়ন করেছে পিলখানার ভেতরে। এইখানে ঘটনার পরিস্থিতির শিকার হয়ে কিছু বিডিআর এর সৈনিক জড়িয়ে গিয়েছিল, যারা ঘটনার আসল যেই কনসিকুয়েন্স সেটা না বুঝে এখানে ঝাঁপ দিয়েছিল। কিছু ছিল ওই দিন তারা জড়িয়েছিল, জোর করে তাদেরকে অস্ত্র হাতে তুলে নেওয়া হয়েছে। কাউকে বলা হয়েছে যে আর্মি আসছে, তাড়াতাড়ি আমাদের সবাইকে মেরে ফেলবে। কাউকে বোঝানো হয়েছে যে এই যে সেনাবাহিনীর, এই শেখ হাসিনার কাছে গিয়েছে আমাদের ১৪ সদস্যের দল, তারা আসলেই বিডিআর আলাদা বাহিনী হয়ে যাবে, আমাদের আর কোনো সমস্যা নাই, আমরা সেনাবাহিনী থেকে আলাদা হয়ে যাব। এটা বুঝিয়ে অনেককে উত্তেজিত করা হয়েছে। তো এই কাজগুলো যে করা হয়েছে, এটা খুব সুপরিকল্পিতভাবে করা হয়েছে। আমরা বিডিআর এর যারা যারা এটার সাথে জড়িত ছিল সবার বিচার চাই। আমি এই কথাটা হয়তো অনেকের মধ্যে মনে হইতে পারে যে আমরা শুধু সেনাবাহিনীর বিরুদ্ধে বলছি। সেনাবাহিনীর অবশ্যই কেউ কেউ জড়িত ছিল। এই সেনাবাহিনীর অফিসাররাই চাকরিচ্যুত হয়েছে। এই যে আমার এখানে যে দুজন আছে, তারাও কিন্তু বিডিআর এর ঘটনায় কোনো না কোনো ভাবে আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে। মেজর সুমন আছেন, মেজর সোবায়েল আছেন, মেজর মহসিন আছেন, অনেক অফিসার, ৩ জন অফিসারকে হত্যা করা হয়েছে, সেনাবাহিনীর অফিসারকে একদম পরিকল্পিতভাবে হেলিকপ্টার ক্র্যাশ করে তারপর তাদেরকে মারা হয়েছে। তো এই যে কাজগুলো করা হয়েছে, সেনাবাহিনীর সবাইকে আমরা ঢালাওভাবে খারাপ বলবো সেটা বলা কোনোভাবেই সম্ভব না। আমরা সেনাবাহিনীর যারা ছিল তাদের বিচার চাই, বিডিআর এর যারা ছিল তাদের বিচার চাই। আমরা সুষ্ঠু একটা তদন্ত চাই, যে তদন্তটা হাসিনা পরবর্তী সরকারকে করতে হবে। হাসিনার আগে যে বিচার হয়েছে সেই বিচারটা ঠিক মতো হয় নাই। এটাই বিচারের প্রতিটা পরতে পরতে আপনার যদি নাকি অনুসন্ধান করা যায় তাহলে খুঁজে পাওয়া যাবে। আমি যে অনুসন্ধানটা করেছি সেটা ইনশাল্লাহ ২৫ তারিখে রাতে বাংলাদেশের মানুষ দেখবে। দেখার পরে বাংলাদেশের মানুষকে বোঝানোর দরকার নাই যে এই ঘটনাটা আসলে কারা ঘটিয়েছে। আমি মনে করি যে তারপরে একটা ব্যাপক আবেদন উঠবে যে আমরা এই বিচার আবার চাই, পেছনে যে বিচার হয়েছে সেই বিচার আমরা মানি না। আপনারা যদি মনে করেন যে বিডিআররা ১৬ বছর জেলখানায় ছিল, তারা সুশৃঙ্খল একটা বাহিনীর সদস্য, তারা বের হয়ে তারপরে কোনো বড় ধরনের নাশকতা করতে পারে, আপনারা তাদেরকে আটক করে রাখেন। যাদেরকে মনে হয়, যারা নিরাপত্তার জন্য হুমকি মনে হয়, তাদেরকে আটক করে রাখেন। কিন্তু এইটা মনে করার কোনো কারণ নাই যে শেখ হাসিনা যাকে ফাঁসি দিয়েছে সে হচ্ছে বিরাট বড় আসামি। আমি আমার অনুসন্ধানে দেখিয়েছি যে কিভাবে ফাঁসির আসামি যারা, তারাই আসলে, তাদের মধ্যেই অনেকে আছে যারা কিনা একদম নির্দোষ, তাদেরকে পরিস্থিতির মধ্যে ফেলে দিয়ে তারপর এটা করা হয়েছে। তো এই বিষয়গুলোর কারণে আমি আমার আমার এখন মূল দাবি যে আমরা পিলখানা হত্যাকাণ্ডের এটা সুষ্ঠু তদন্ত চাই। এবং এটার সাথে শুধু যে বিডিআর এর পরিবারের জড়িত বা আর্মির পরিবার জড়িত তা না, এটার সাথে বাংলাদেশের ভবিষ্যৎ জড়িত, বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, এগুলো জড়িত। এটার বিচার করা গেলে ভবিষ্যতে ভারত বাংলাদেশে এ ধরনের কর্মকাণ্ড করতে গেলে তারা চিন্তা করবে। এবং আওয়ামী লীগের মতো কোনো রাজনৈতিক দল যদি ভবিষ্যতে এরকম করার চেষ্টা করে, বা সেনাবাহিনীর যেসব অফিসাররা এটার সাথে জড়িত ছিল, তারাও যেন ভবিষ্যতে করতে না পারে, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। অত্যন্ত ধন্যবাদ ইলিয়াস ভাই। আমরা কি কোনো প্রশ্ন উত্তর নিব ইলিয়াস ভাইয়ের জন্য, একটা দুইটা? নিতে পারেন, বাট আমি কি উত্তর দেব, আমার তো আর আচ্ছা,
ঠিক জি। আছে, আমার মনে হয় আমরা পরবর্তী বক্তব্যে চলে যেতে পারি। অসংখ্য ধন্যবাদ ইলিয়াস ভাইকে। আমাদের ওনার অনেক ব্যস্ততার মধ্যে, যেটি উনি অলরেডি বলেছেন যে 25 তারিখে একটা সম্ভবত ইনভেস্টিগেটিভ রিপোর্ট আসতে যাচ্ছে, which the whole nation is waiting for. So thanks for that as well. তো এই ব্যস্ততার মধ্যে উনি সময় করে জয়েন করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ইলিয়াস ভাই এগেইন। তো এই পর্যায়ে আমরা আমাদের উপস্থিত সামরিক কর্মকর্তা যারা আছেন, এখানে 2 জন আছেন, আমরা তাদের কথা শুনবো ইনশাল্লাহ। তো আমি প্রথমে অনুরোধ করছি লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ মনিরুল ইসলামকে বিডিআর এপিসোডের ইন্টারনাল ঘটনা এবং বর্তমান তদন্ত কমিশনের কাছে ওনার কোনো প্রস্তাব থাকলে সেগুলো নিয়ে বিস্তারিত তুলে ধরার জন্য। জি, সৈয়দ মনিরুল ইসলাম ভাই। ধন্যবাদ তেলাওয়াত ভাই এবং আজকে উপস্থিত সকল বক্তাবৃন্দ। আমি প্রথমেই শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার দরবারে যে 5ই আগস্টের এই ঘটনার পর আমরা যেভাবে সাহস নিয়ে কথা বলতে পারছি, যা পরিস্থিতি কখনোই ছিল না। তো এখন আপনারা যে উদ্যোগী ভূমিকা পালন করছেন তার জন্য সকলকে সাধুবাদ জানাই। ইলিয়াস ভাই তো একজন যোদ্ধা, মাঠে ময়দানে সবসময় যোদ্ধা। তো কর্নেল মুস্তাফিজ উনি আমার সিনিয়র। তো যাক, এখানে একটা কারেকশন বলে রাখি, আপনি আমাকে লেফটেন্যান্ট কর্নেল বলে সম্বোধন করেছেন। আমি আসলে বেসিক্যালি মেজর বরখাস্ত ছিলাম, পরবর্তীতে সরকারি আবার আমাকে মেজর অবসর করেছে, তো আমি মেজর অ্যাকচুয়ালি। ও, আই এম সরি ফর দ্যাট, আমার কাছে রং না, ইনফরমেশন। ইটস ওকে। সো এখন একটু ঘটনায় ফিরে যাই। আসলে ব্যাপারটা কি, আমরা যে জিনিসটা ঠিক চিন্তা করি না যে আসলে যদি এটাকে ধরি একটা রোগের মতো, এই ঘটনাটাকে যদি বিরিয়ারের ঘটনাকে ধরি একটা রোগ, তাহলে রোগের তো একটা কারণ থাকে বা একটা উপকরণ থাকে। তো আমরা কি আদৌ সেই ডায়াগনোসিসটা করেছি কখনো? তো আসলে যদি প্রপারলি ডায়াগনোসিসটা হয়, তাহলে কিন্তু এটার পিছনে কে বা কারা জড়িত, কিভাবে করলো, এটা কিন্তু অনেকটা সহজেই অনুমান করা যায় বা বের করে নিয়ে আসা যায়। তো যে জিনিসটা ওই সময় আমার পক্ষে বা আমাদের পক্ষে অনুমান করা অনেক ডিফিকাল্ট ছিল, সেটা হয়তো এখন অনেকটাই সহজ এবং মোটামুটি ভাবে স্পষ্টতই পরিষ্কার যদি ঘটনার প্রেক্ষাপটগুলো আমরা অ্যানালাইসিস করি। তো এখানে দুটো জিনিস দেখতে হবে যে ওই যে জিনিসটা আমি বললাম যে রোগের ডায়াগনোসিস করার জন্য তার যে উপকরণটা, অর্থাৎ যেটা নাকি আমার শত্রু, যেটার কারণে আমার রোগটা দিচ্ছে, কষ্টটা হচ্ছে, তো আমি যদি সেই শত্রুকে আইডেন্টিফাই না করতে পারি, তাহলে কখনো আমি তার জন্য রেমিডিয়াল মেজারটা নিতে পারবো না। তো এখন শত্রু আইডেন্টিফাই করতে গেলে যদি সবাই একটু দেশপ্রেম ভাবে উদ্বুদ্ধ হয়ে চিন্তা ভাবনা করে, আমার মনে হয় পুরো ঘটনাটাই বের করতে পারবে। এখানে কতগুলো জিনিস খেয়াল করে দেখেন যে আমরা বাংলাদেশের যে অবস্থান, আমাদের যে ভৌগোলিক অবস্থান, আমরা কাদের দ্বারা পরিবেষ্টিত। তো এইটাকে যদি আপনি অ্যানালাইসিস করেন এবং বর্তমান বিশ্বের যে প্রেক্ষাপটে, আর্থসামাজিক প্রেক্ষাপটে কি কি ধরনের ইন্টারেস্ট কাদের থাকবে, এবং প্রত্যেকটা রাষ্ট্রেরই কিন্তু তার অধিকার রয়েছে তার নিজের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং তার অখণ্ডতা রক্ষা করার জন্য। প্রত্যেকটা স্বার্থ সেটা, মানে প্রত্যেকটা রাষ্ট্রই সেটা চায়, সেটা করতে চায়। তো এখন ভারত বেসিক্যালি ফার্স্ট 65 যে ওয়ারটা হলো, 65 ওয়ারে কিন্তু তাদের একটা ডিজাস্টারাস ডিফিট হলো পাকিস্তানের কাছে। তো ওই ডিফিটটাতে বাংলাদেশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটা ভূমিকা ছিল, এবং যে ভূমিকার কারণে ভারতের যারা নাকি তারা তাদের রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে চিন্তা ভাবনা করে, তাদের মনে একটা বিশাল রকমের প্রশ্নের উদ্বেগ দিল। বিকজ এই যে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যারা ছিল, যাদের কারণে তাদের পুরোপুরি ট্যাঙ্ক অ্যাডভান্সমেন্ট স্টপ হয়ে গেল এবং আলটিমেটলি দে লস দি ব্যাটল। তো সেই কারণে তারা নতুন ভাবে চিন্তা করলো তাদেরকে একটা হিউজ ট্রান্সফ্রন্টার মেনটেন করতে হয়। একদিকে তৎকালীন পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান অর্থাৎ যোগ হলো, প্লাস ওদিকে চায়না বর্ডার। তো তখন তারা বেসিক্যালি এই ধরনের একটা পরিকল্পনা করলো যে ওয়াই নট টু কাট ওয়ান হ্যান্ডস, এবং এই কিন্তু প্রথম পরিকল্পনা শুরু হলো। তারা করলো তাদের স্বার্থে যে ঠিক আছে, লেট আস কাট ওয়ান হ্যান্ডস। তো এই হ্যান্ডসটা আর কিছুই না, যেটা পরবর্তীতে 71 সালে আমরা বাংলাদেশ নামে নতুন ভাবে জন্ম লাভ করলাম। অর্থাৎ এই বাংলাদেশের জন্ম লাভের পিছনে কিন্তু কোনো একটা রাষ্ট্রের তাদের নিজস্ব স্বার্থ জড়িত। এরপরের প্রেক্ষাপটে যদি আপনি আসেন, 75-এর ঘটনাটাকে যদি আপনি দেখেন, ওখানে কার ভূমিকা আসলো? আবার সেনাবাহিনী। তার মানে অর্থাৎ এই পার্শ্ববর্তী রাষ্ট্র যে ভারত, ভারতের জন্য কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী একটা শক্তিশালী প্রতিরোধ। তো সুতরাং তারা চিন্তা করলো যে তাহলে কিভাবে আমরা আমাদের পরিকল্পনাতে সামনে অগ্রসর হব। তো তাদের যে বেসিক্যালি আধিপত্যবাদ এবং বাংলাদেশকে পরনির্ভরশীল করার যে পরিকল্পনা, কারণ এই ইটস এ বিগ মার্কেট, 180 মিলিয়ন পিপল নাও।
সো ইটস এ বিগ মার্কেট। সো এইটাকে যদি তারা বাস্তবায়ন করতে চায় তার জন্য তাদের দীর্ঘ সময়ের প্রয়োজন। তাহলে সেই সময়ের ক্ষেত্রে তাদের কি করতে হবে? তাদেরকে এইরকম একটা সরকারকে আনতে হবে যে সরকার তার আজ্ঞাবহ হয়ে তাদের নির্ধারিত কর্মসূচিকে সুন্দরভাবে পালন করতে পারবে। পরিকল্পনা ইজ ইজি। এবং এইভাবে আপনারা যদি প্রেক্ষাপটে দেখেন, শেখ হাসিনাকে দীর্ঘ 6 বছর ধরে তারা তৈরি করেছে। সুতরাং এই দলটার সাথে, অর্থাৎ এই আওয়ামী লীগের সাথে ভারত সরকারের যে আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে গেল, এই আন্ডারস্ট্যান্ডিং আর কারোর পক্ষে সম্ভবপর না। এখন শুরু হলো প্রাসঙ্গিক ক্রমে। আপনি ঠান্ডা মাথায় চিন্তা করেন, এরপর আসেন 2001-এ চলে আসলাম। 2001-এ যে জিনিসটা হলো, তখন পাকিস্তান আমেরিকার রিলেশনশিপ গ্র্যাজুয়ালি খারাপের দিকে যাচ্ছে, আফগানিস্তান খারাপের দিকে যাচ্ছে। ভারতের চিরশত্রু পাকিস্তান, ভারত তখন এটাকে ক্যাপিটালাইজ করলো। দ্য মোমেন্ট ইউএসএ গভর্নমেন্ট ডিক্লেয়ার দ্য ওয়ার অন টেরর, সেইটাকে সে ক্যাপিটালাইজ করলো, করে তার হাতটাকে প্রসারিত করে দিল যে আমি আমার বেল্টের এইটাকে আমি কাভার করব। এবং এটা কাভার করতে গেলে কি করা দরকার? বাংলাদেশকে প্রমাণ করতে হবে যে বাংলাদেশ একটা বেসিক্যালি মৌলবাদ রাষ্ট্র হিসাবে, অর্থাৎ এই ধরনের একটা রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে। ফাইন। তো গ্র্যাজুয়ালি আপনারা যদি একটু দেখেন, অ্যানালাইসিস করে, যখন জাতীয়তাবাদী বিএনপি দল যখন ক্ষমতাতে, ওই সময়টা অর্থাৎ 2004-05-এর দিকে একটু অ্যানালাইসিস করেন, 2004 দিকে ঘটনা শুরু হয়ে গেল। তখন 21শে আগস্ট 2004 গ্রেনেড হত্যা মামলা। তারা কি তৈরি করার চেষ্টা করলো ওখানে? যে এখানে জঙ্গিবাদের উত্থান হচ্ছে। ঠিক তারপর পরে দেখেন, ওই সময়টাতে দেখেন, অ্যানালাইসিস করেন, ব্রিটিশ হাই কমিশনের উপরে অ্যাটাক কয়েক মাস পরে, একই ইস্যু, তারা হুজিকে ক্যাপিটালাইজ করলো, হুজিকে ব্যবহার করে ক্যাপিটালাইজ করলো। এর পরে যে জিনিসটা আসলো 2005 সাল, যেটা সারা দেশ জুড়ে জেএমবি নামক একটা সংগঠনের মাধ্যমে সারা দেশ জুড়ে বোমা হামলা এবং বোঝানোর চেষ্টা করলো বাংলাদেশ একটা জঙ্গিবাদ রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে। এই অল্প সময়ের মধ্যে আপনি ন্যারেটিভ গুলো দেখেন, দে আর ট্রাইং টু ডেভেলপ এ ন্যারেটিভ অফ দিস জঙ্গিবাদ। এই জঙ্গিবাদের উত্থানের যে ন্যারেটিভটা, এইটাকে পুঁজি করে তারা দে আর মুভিং। ওকে, নাও এইটা করতে গিয়ে জেএমবির সময় কিন্তু আমরা যারা ছিলাম তখন কাজকর্ম, আমার তখন ডিজিএফআই তে পোস্টিং অলরেডি, 2005 সালে আমি চিটং ডিটাচমেন্টে ছিলাম। তখন যে জিনিসটা, আমি র্যাব সাথে সিও ছিলেন কর্নেল হাসিন, তো ওখানে জেএমবির যে কমান্ডার ছিল মোহাম্মদ, ও তো মারা যায়, ওর দুটো পায়ে উড়ে গিয়েছিল। তো এর মধ্যে থেকে আমরা জিজ্ঞাসাবাদ করে মোটামুটি ভাবে যেটুকু যা তথ্য উপাত্ত বের করলাম, ওইটাকে অ্যানালাইসিস করার পরে আমাদের মাঝে আর কোনো ধরনের সন্দেহের উদ্বেগ থাকলো না যে এটার সাথে আওয়ামী লীগ সরাসরি জড়িত এবং ভারতের অর্থায়নে এই জিনিসটা কাজ করে যাচ্ছে। সো এগুলো কিন্তু 2005 সালেই আমাদের সংস্থার কাছে চলে আসে। তো তখন থেকে কিন্তু সরকার তৎকাল, তখনও বিএনপি সরকার ছিল, সরকার কঠোরভাবে নিয়ন্ত্রণের জন্য সমস্ত ধরনের নির্দেশনা দিল যাতে কোনোভাবেই এগুলো বিস্তার করতে না পারে। সরকার জানতো এটার পিছনে কে বা কারা কি চেষ্টা করে যাচ্ছে। এইটাকেই ন্যারেটিভ হিসেবে নিয়ে তৈরি করে যখন ছিল, তাদের এই যে 2006 সালটা তৈরি হয়ে গেল। এবং আপনারা দেখেন এই 2006 সালের আলটিমেট বেনিফিশিয়ারি কে বা কারা, অর্থাৎ যাদেরকে তারা চাচ্ছে যে লং টার্ম নিয়ে কাজটা করতে হবে, সেটা কিন্তু স্ট্যাবলিশ হয়ে গেল 2008 সালে। অর্থাৎ এই 2008 সালের নির্বাচনের মাধ্যমে তারা তাদের একটা লং টার্ম প্ল্যান তৈরি করে ফেললো। যদি মনে করেন একটা সিরিজ নাটক, তাহলে সেই সিরিজ নাটকের এখন বিভিন্ন এপিসোড গুলো আসবে। তো এই সিরিজ নাটকের তাদেরকে, অর্থাৎ তাদের নাটকের এন্ড রেজাল্টে আসতে গেলে, দ্যাট মিনস সম্পূর্ণভাবে তাদের আধিপত্যবাদের বিস্তার এবং সম্পূর্ণভাবে বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র হিসেবে, অর্থাৎ ভারতের প্রতি নির্ভরশীল হিসেবে পরিণত করবার জন্য যা যা করা দরকার, সেইটার জন্য তখন থেকে আসা শুরু হলো ভিশন 2030, ভিশন 2040। এই ধরনের কনসেপ্ট কিন্তু আগে কখনো ছিল না কোনো রাষ্ট্র ব্যবস্থাতে। আমরা এত লং টার্ম, আমরা আসছি 5 বছর একটা টার্মের জন্য। সো আমার ভিশন থাকবে ফর 5 years. So why my goal is extending up to 2030? Because the vision was set in that way, longer term দিয়ে মানুষকে ওইভাবে যে একটা উন্নয়নের জোয়ার ধারা নিয়ে আসবো, উন্নয়নের জোয়ার ধারা মানুষের এটাতে নিমজ্জিত থাকবে এবং তখন আমরা আমাদের বাকি কর্মকাণ্ডগুলোকে অগ্রসর করব। সেটারই আলোকে ওই যে আমি বললাম 75-এর থ্রেটটা ছিল সেনাবাহিনী, ঠিক একইভাবে তারা কনসিডার করলো এই সেনাবাহিনীকে। সো ফার্স্ট, যদি আমরা ওদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি আঘাত আনতে পারি এবং সেটাতে যদি আমরা সাকসেসফুল হয়ে যাই, এটাই হবে আমাদের প্রথম ধাপ। দ্যাট ওয়াজ দি এপিসোড 1। এবং সেইটা অনুযায়ী তাদের পরিকল্পনা, সেম ওয়েতে ন্যারেটিভ, এটা কিছুই না, ডাল ভাতের একটা গল্প।
করে নিয়ে ওই জনমনে এরকম একটা বিভ্রান্তিকর অবস্থান সৃষ্টি করা, একটা বিদ্বেষ সৃষ্টি করা, এবং এই সুযোগে তারা তাদের স্বীয় যে স্বার্থ যেটা ছিল সেটাকে চরিতার্থ করলো। এবং এটা একটা সময় বের হয়ে আসবে পুরো জিনিসটাকে, যখন এগুলো তো আমাদের কাছে এখন অনেক পানির মতো সহজ হয়ে আসছে, বিকজ ঘটনা, তথ্য উপাত্ত এগুলোকে অ্যানালাইসিস বিশ্লেষণ করলে জিনিসটা এখন এভাবে আসছে। এর পরবর্তীতে যেটা হলো, এই সমস্ত সময়ে যে সমস্ত অফিসাররা সোচ্চার হয়েছিল কথা বলবার জন্য, তাদের প্রত্যেকের মুখ বন্ধ করে দেওয়া হলো। অর্থাৎ ওই একটাই মিশন, অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী থাকবে মেরুদণ্ডহীন একটা সেনাবাহিনী, যেটা তাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল ওই 71-এর সময়, যে এই দেশে কোনো সেনাবাহিনী থাকবে না। তাহলে সেনাবাহিনী ঠিকই আছে, জাস্ট একটা লাঠিয়াল বাহিনী, মেরুদণ্ডহীন, অফিসারদের সৎ সাহস নেই কথা বলবার মতো, এখনো নাই, এখনো কেউ সাহস করে কথা বলতে ভয় পায়। এই যে দীর্ঘ 15 বছরের এই যে পরিবেশ, এই পরিবেশের কারণে অফিসাররা সাহস করে কথা বলতে ভয় পায়। আমি গত জানুয়ারির 21 তারিখে ঢাকাতে এসেছি। এই দীর্ঘ 1 মাসে আমার সেনাবাহিনীর বিভিন্ন প্রাক্তন অফিসার বা কর্মরত বিভিন্ন অফিসারদের সাথে যোগাযোগ হয়েছে। বাস্তবিক অর্থে তাদের ভিতরে যে একটা ভয়, আতঙ্ক এখনো বিরাজ করছে। এটা দীর্ঘভাবে তাদের মানে ভিতরে প্রবেশ করা হচ্ছে। যাই হোক, যে প্রসঙ্গে ছিলাম, সো ফলশ্রুতিতে এটা ছিল তাদের প্রথম এপিসোড। আমি বিস্তারিত পরে আসছি এটাতে, আর একটু সামনের দিকে যাই। অর্থাৎ এই যে এখন আওয়ামী লীগ সরকার আসতো, তাদের তো লং টার্ম মিশন, তাদের বাকি মিশনগুলো অ্যাচিভ হয়নি। যারা পিছনে কাজ করছে তারা তাদের স্বার্থ দেখবে, এটাই স্বাভাবিক। এখন আমি যদি আমার নিজের স্বার্থ, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে না পারি, তাহলে আরেকজন সেটা সুযোগ ব্যবহার বা সদ্ব্যবহার করবে। তো যদি আমরা সেই সুযোগ সৃষ্টি করে দিই, কারণ এখন পর্যন্ত আমরা আমাদের ইন্টেলিজেন্সকে, স্ট্র্যাটেজিটাকে রেখেছি ডিফেন্সিভ ইন্টেলিজেন্স স্ট্র্যাটেজি। তো আপনি যদি কোনো সময় কোনো অফেন্সিভ ইন্টেলিজেন্সে না যান, তাহলে কখনোই মানে বলাই তো হয় যে অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। সো আমরা তো অফেন্সিভ ইন্টেলিজেন্সে যাইনি, কারণ আমরা যদি এখনো পর্যন্ত সেদিকে ধাবমান না হই, অগ্রসর না হই, হাউ ডু আই নো দিস? তো যে জন্য বারবার আমাদের কিন্তু এই যে ইন্টেলিজেন্স ফেলিওর জিনিসগুলো আসছে। হাউএভার এর পরে ঘটনা যেটা করলো, আপনি ঠান্ডা মাথায় দেখেন, নেক্সট শক্তি কারা ছিল? প্রথম শক্তি পরে বাংলাদেশের দুটো শক্তি ছিল, জামাত ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদের শক্তি। প্রথমেই তারা দিল বড়, যেটা টার্গেট ছিল তাদের, জামাত ইসলামীকে যুদ্ধাপরাধের বিচারের মতো আরেকটা অ্যানাদার ন্যারেটিভ তৈরি করে সুন্দর ফার্স্ট স্ট্রাইকের পর যখন তারা দেখলো যে না, এটাও মোটামুটি সুন্দরভাবে আগানো যাচ্ছে, সেকেন্ডটা ছিল তারা জানতো জাতীয়তাবাদ একটা অপর শক্তি, এবং এই শক্তির বড় মাথা তারেক রহমান। সো এই জনাব তারেক রহমানকে তার ক্যারেক্টার কিভাবে অ্যাসোসিয়েশন করা যায়, সেইটার জন্য পুরো নাটক তৈরি করা শুরু হলো। এবং সেই নাটকের বড় নাটক ছিল যেটা 21শে আগস্ট 2004 গ্রেনেড হত্যা মামলা। আমি কোনোদিনও এই মোটিভ বুঝতে পারতাম না, যদি না তারা আমাকে নিয়ে 3 দিন গুম করে রেখে অন্যায়ভাবে যখন বলতে বলা হলো তারেক রহমান এবং খালেদা যে 21শে আগস্টের গ্রেনেড হত্যার সাথে জড়িত, এটা বলতে আপনার অসুবিধা কোথায়? তখন আমি বুঝতে পেরেছি, এর আগে আমার পক্ষে বোঝা সম্ভব হয়নি কেন তারা আমাকে এই আনএথিক্যাল ইলিগাল অ্যাপ্রোচ করলো। আই এম নট এ ক্রিমিনাল। এবং তারা যেখানে বলে যে এখানে আপনার জেনারেল এসে বলে গেছে, আপনার সিনিয়র অফিসাররা বলে গেছে, তাহলে আপনার অসুবিধা কোথায়? টানা 2 বছর এটাকে নিয়ে চর্চা করেছে তারা। আলহামদুলিল্লাহ, আমি সত্যের কাছে মাথা নত করিনি, এবং যে জন্য আমাকে এই দীর্ঘ শাস্তি দেওয়া, অর্থাৎ দীর্ঘ 10 বছর আমি নির্বাসিত জীবনযাপন করেছি। তো এই হচ্ছে গিয়ে বাংলাদেশের বেসিক্যাল প্রেক্ষাপট। এখন যে বিষয়টা উঠে আসছে, যে বিচারের কথা, অর্থাৎ আমরা যদি এখন এই রোগের আসল জিনিসটা ধরতে পারি, এখন সেটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। সেই প্রয়োজনীয় ব্যবস্থার মধ্যে এখন যেভাবে শুরু হয়েছে, যে রিফর্মের কথাই বলেন, তো সেই রিফর্মের মধ্যে যে আমরা বিচারগুলো চাচ্ছি, সেই বিচারটা হওয়া খুব জরুরি। এই জুলাই আগস্ট মাসে যেভাবে ছাত্র জনসাধারণ আত্মাহুতি দিয়েছে, তাদের যে রক্ত, সেই রক্তের বিচারটা খুব জরুরি। এটা করতেই হবে, এই বিচারের কোনো বিকল্প নাই, যেভাবে বিকল্প নাই 25শে ফেব্রুয়ারি বিচারের। তো স্বাধীনতার এই সূর্য সেনানী সন্তান যারা এভাবে তাদের জীবনকে আত্মাহুতি দিয়েছে, তাদের ন্যায় বিচার এখন জাতির জন্য একটি অপরিহার্য অংশ। এটার জন্য শুধু সেনাবাহিনীর কথা না, এটা সমগ্র জাতির দাবি আসা উচিত। প্রতিটা রাজনৈতিক দল সবাইকেই সঠিকভাবে, জোরালোভাবে সোচ্চার, এবং তারা এই বিচারের ব্যাপারে কতটুকু সৎ উদ্দেশ্যে তারা চাচ্ছে সেটাও তাদের প্রকাশ করা উচিত, প্রত্যেকটা দলকে তাদের অবস্থান থেকে।
যাই হোক, তো এখন আমি একটু ঘটনার প্রেক্ষাপটে যাই কেন এই অ্যানালিসিস গুলোতে আসলাম। এর মধ্যে আমি যে আগেই বলেছি যে আমি ডিজিএফআই জয়েন করেছিলাম 2005 সালে। তো জেএমবির ওখান থেকে আমার শুরু। এর পরবর্তী 2006 সালে যখন চলে আসি, তখন বেসিক্যালি দেখেন ওই ন্যারেটিভ গুলো ছিল। তখন আমার যে ডেস্কটা ডিজিএফআই, আমি কাউন্টার টেররিজম ব্যুরোতে ছিলাম, আমার ডেস্কটা দেখতাম তখন লস্কর তৈয়বা, জয়সে মোহাম্মদ, হিজবুত তাহরির, এই সমস্ত যেগুলো মুভমেন্ট করতো সেগুলোর ব্যাপারে আমাদের কাজকর্ম ছিল, করতাম, কাজগুলো করতাম। হয় এবার 2007-08 পরে ন্যারেটিভের পরে যখন সরকার আসলো, বীরের ওই ঘটনার দিন, ওই দিন কিন্তু আমি উপস্থিত ডিজিএফআইতে। আমাদের স্বাভাবিক নিয়মে সকালবেলা মর্নিং ব্রিফিং হয়, মর্নিং ব্রিফিং এর পরপরই যে যার রুমে কাজে চলে যায়, ডেস্ক অনুযায়ী যার যার যে সমস্ত কাজ থাকে আমরা সেগুলো কাজ করতে চলে যাই। তো প্রাথমিক পর্যায়ে আমার কাছে, আমি একটু সংক্ষিপ্ত ভাবে বলবো জিনিসগুলো, এটা অনেক বড় হয়ে যাবে। যে প্রথমে যখন, অর্থাৎ একটা জিনিস লক্ষণীয় এখানে দেখেন কত দ্রুত অফিসারদের চেঞ্জ হচ্ছিল তখন। এই ডিজিএফআইতে ওই দিনটাতে ইজ এ ডুয়েল কমান্ড, অর্থাৎ মাত্র 10 থেকে 15 দিন আগেই ডাইরেক্টর সিটিআইবি কে ট্রান্সফার করে ওখানে ইনফেন্ট্রি একজন অফিসার ব্রিগেডিয়ার এমাদকে ট্রান্সফার করা হলো 25শে ফেব্রুয়ারি আগে, অ্যারাউন্ড 15 days বিফোর। অর্থাৎ উনি তখন দায়িত্বভার গ্রহণ করছেন নতুন ভাবে। তো উনি ওনার দায়িত্বভার গ্রহণ করার পূর্বেই তখন ওখানে আরেকজন অফিসারকে পোস্টিং করা হলো অ্যাজ এ ডাইরেক্টর, উনি আর্মার্ড কোরের তৎকালীন ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস। তখন ওইটা কিন্তু আমার মাথায় আসেনি, কারণ তখন আমি ঠিক ভালো করে জানতামও না যে কে এই ভদ্রলোক ব্রিগেডিয়ার ইমরুল কায়েস। পরবর্তীতে যখন কানেকশনটা এস্টাবলিশ করে দেখলাম যে উনি আর কেউ নাই, মিজানুল কায়েস সাহেবের ভাই, তখন কিন্তু এগুলো বুঝতে আর বাকি থাকে না যে তার মাইন্ডসেটটা কি, কেন তাকে এখানে আনা হয়েছে। জীবন ছিলেন কর্নেল মুয়াজ্জেম, আমার জীবন ছিলেন কর্নেল মুয়াজ্জেম, আর্টিলারি কোর অফিসার, ভেরি হার্ড কোর, ডেডিকেটেড। উনাকে পোস্টিং করে দেওয়া হলো বিডিআরে। উনি তখন জয়নিং টাইমে এর মধ্যে অসুস্থ হয়ে গেলেন সিএমএইচে, তো উনার আর ওখানে জয়েন করা হলো না। অর্থাৎ আপনি দেখেন অত্যন্ত পরিকল্পিত ভাবে এই অফিসার গুলোকে পোস্টিং করা হয়েছে, জেনে শুনে তাদের মাইন্ডসেটটা কি, যে তারা যে বেসিক্যালি জাতীয়তাবাদ বোধ বলেন বা দেশ মাতৃকার জন্য অকুতোভয় সৈনিক, সেইভাবে তাদেরকে আইডেন্টিফাই করবার পরে কিন্তু তাদেরকে লিস্ট ডাউন করে করে এক এক করে পোস্টিং করা হয়েছে। এইটার ব্যাপারে একটা একটা তথ্য এসে এখন আমার কাছে 100% কনফার্ম না জিনিসটা, বাট যেটুকু জানা গেছে যে জনাব তারেক সিদ্দিকী সাহেব একটা শ্যাডো ইন্টেলিজেন্স এর মাধ্যমে, অর্থাৎ শ্যাডো একটা এমএস ব্রাঞ্চের মাধ্যমে এই সমস্ত কর্মকাণ্ডগুলো পরিচালনা করতেন। সেটার মধ্যে 10-12 জন বিভিন্ন অফিসার ইনভলভ ছিল। আমি সঙ্গত কারণে তাদের নাম এভাবে বলছি না প্রকাশ্যে, সেটা বলবার জন্য হয়তো যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বলা এসেছিল, বিকজ এটা আগে ডিসক্লোজ হয়ে গেলে অনেক সমস্যা হতে পারে। সমস্যা বলতে যে তদন্তের ক্ষেত্রে সমস্যা হতে পারে, তো সেই জন্য এমনি বলতে অসুবিধা নেই। কিন্তু এই সমস্ত ইলিয়াস ভাই জানেন এগুলো, তো আরো অনেকেই জানেন যাদের কনসার্ন, এখানে আমরা সেভাবেই কাজ করছি। তো এখন এই সমস্ত অফিসাররা, তারা বেসিক্যালি রিটায়ার্ড অফিসার ছিল, তারা বসে একটা শ্যাডো এমএস ব্রাঞ্চ করতো। তারা এইভাবে অফিসারদের মাইন্ডসেট গুলোকে নিয়ে তাদেরকে দিত, এমএস ব্রাঞ্চকে দিত, সরাসরি তখন তাদেরকে পোস্টিং করা হতো। এই যে অফিসারদেরকে বরখাস্ত করা, মানে কোনো ধরনের আইনের ব্যবহার ছাড়া, মানে যেটাকে বলে অ্যাবিউজ অফ পাওয়ার, মানে লকে আরবিট্রারি ইউজ করার যা যা উপকরণ করা দরকার সবকিছুই তারা করেছে। দে হ্যাভ অর্কেস্ট্রেটেড এভরিথিং। সো ওই দিনের ঘটনায় আসি। তো যাই পোস্টিং করা হলো অফিসারদের, কর্নেল এর কথা বললাম। তো এর মধ্যেই আমাদের কাছে এরকম ভাবে একটা খবর আসলো যে কিছু একটা গন্ডগোল হচ্ছে। তো তাৎক্ষণিকভাবে, যখন সাধারণত এরকম ক্ষেত্রে আমরা যেটা করি, যে বিশেষ করে কাউন্টার টেররিজম ব্যুরো যেহেতু তারা হাইলি ইকুইপড, তাদের যন্ত্র এবং ক্ল্যান্ডেস্টাইন অপারেশন তারা কিন, তো সেই জন্য সাধারণত ওইগুলো ক্ষেত্রে আমি নিজের থেকে এভাবে গেছি, স্যার তাহলে আমরা একটা টিম নিয়ে ক্যান উই গো ইনসাইড, যে নিজেরা স্বপ্ন দেবে, আমরা ডিসগাইজে, আমরা সেটার জন্য এক্সপার্ট। সেটা আমি কাকে ঢুকাবো, আমার সোর্স ইন্টেলিজেন্স কাকে ঢুকাবো, কারণ ভিতরে যদি কাউকে না ঢুকানো যায়, উই ডু নট নো নাথিং, দেয়ার ইজ নো সোর্স। কিন্তু আমার জন্য আদেশ আসলো কি সেখানে, না তুমি জাহাঙ্গীর গেটে যাও, মানে আমার প্রস্তাবনার আলোকে আসে কি আমার জন্য ডিসিশন, তুমি জাহাঙ্গীর গেটে। আমি বললাম স্যার জাহাঙ্গীর গেটে গিয়ে আমি কি করবো? তো এটা কে দিলেন? কর্নেল সালে। তো এই কর্নেল সালে যে বলছিলাম যে কর্নেল মুয়াজ্জেম এবং কর্নেল সালে, তো কর্নেল সালেও কিন্তু পোস্টিং আসলেন কর্নেল মুয়াজ্জেমের পোস্টিং এর পরপরই। তো উনি জয়েনিং টাইমে, এখন এই কর্নেল সালে ব্যক্তিটার ব্যাপারে একটু বলা দরকার। উনি বর্তমানে একজন মেজর জেনারেল, রিটায়ার্ড। উনি 1998 থেকে 2000 সালে সেনা সদরে জনাব তারেক সিদ্দিকী যখন অ্যাডজুটেন্ট জেনারেল ছিলেন,
উনার জিএসও টু কর ছিলেন কর্নেল মুস্তাফিজ। উনি আমার সাথে ডেফিনেটলি শেয়ার করবেন যে এই ধরনের কর অফিসারদের সাথে যে ঊর্ধ্বতন যার জন্য যে উনি কর অফিসার কি ধরনের সম্পর্ক থাকে। বেসিক্যালি তারা ইন কনফিডেন্সে থাকে, অত্যন্ত আস্থাভাজন, বিশ্বস্ত, একটা আলাদা ধরনের একটা বন্ডেজ বা সম্পর্ক হয়ে যায়। সো উনি তখন উনার একটা ফুটহোল ক্রিয়েট করলেন এই ডিজিএফআই তে কর্নেল সালেকে পোস্টিং এর মাধ্যমে। নাও কর্নেল সালেদের যে ইন্টেলিজেন্স অ্যানালাইসিস, তার যে কমান্ড, সবকিছুই কিন্তু ভিন্ন আগের প্রেক্ষাপট বা আগের অফিসারদের তুলনায়। তো আমাকে এইভাবে বললেন। তার কিছুক্ষণ পরে যখন পরিস্থিতি অন্যভাবে আমাকে বলা হলো, আমাকে এবং মেজর মাসুরকে বলা হলো, মেজর মাসুর 25 BML লং কোর্সের, উনাকে বলো তুমি 14 ইন্ডিপেন্ডেন্ট ইঞ্জিনিয়ার ব্রিগেডে চলে যাও। আমাকে বলা হলো তুমি 46 বে তোমার সাথে যাবা। তো ওখানে আমার কি কাজ? আমরা যে সমস্ত তথ্য দেবো সেগুলো তথ্য তুমি তাদেরকে প্রোভাইড করবা। মানে এখন বুঝতে পারছি বেসিক্যালি আসলে উদ্দেশ্যটা যেটা ছিল, যেটা আমাকেও বলা হয়নি, যে ইফ 46 ব্রিগেড কমান্ডার ওয়ান্টস টু লঞ্চ এনি অফেন্সিভ at no cost it has to be stopped. That was their inner implied intention. So however, তো যেহেতু আমি আমার দায়িত্ব পালনের ক্ষেত্রে ওখানে যেতেই হলো, সো আমি আমার টিমকে নিয়ে গিয়েছিলাম। তাৎক্ষণিকভাবে আমি আমার টিমকে আমার জায়গাতে বিভিন্ন জায়গাতে প্রেরণ করে দিই। আম্বালা সুইটস এন্ড রেস্টুরেন্ট ওখানে ছিল, তারপরে আপনার জাপান বাংলাদেশ মৈত্রী হাসপাতাল ওখানে ছিল, দেন আরেকজন ছিল হলো বিডিআর এর ওই গেটে, অর্থাৎ নিউ মার্কেট গেটের ওখানে। সো আই ডিসপার্স মাই পিপল লাইক দিস, এবং আমি বিভিন্ন সময় খবর পাচ্ছিলাম। কয়েকটা উল্লেখযোগ্য ঘটনা আমি যেটা বলবো এখানে শুধুমাত্র, যে দেখেন ন্যারেটিভ গুলো কিভাবে তৈরি হয়। সকাল দিকে প্রাথমিক পর্যায়ে মুন্নি সাহের মাধ্যমে চট করে ন্যারেটিভটা তৈরি করে ফেলো, যে বললাম যে ন্যারেটিভ, ডাল ভাতের ন্যারেটিভটাকে প্রচন্ড ভাবে সোচ্চার করে ফেলা হলো, এবং ওখানে এমন ভাবে তুলে ধরা হলো যেন বিডিআর এর অফিসাররা, মানে জঘন্যতম অফিসার, দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিপরায়ণ, সেইভাবে বিতর্কিত করার একটা প্রয়াস না হলো ওই ন্যারেটিভের মাধ্যমে। সো এগুলো কিন্তু এখন অনেক কিছু খুব সহজভাবে বোঝা যাচ্ছে। করলো ঠিক 12টা 12:30টার সময় কিন্তু তারা জিনিসটাকে, ওখান থেকে ডিরেকশন আসলো 46 ব্রিগেড কমান্ডারের কাছে, নো, উই আর গোয়িং টু রিজলভ দিস থিংস ইন পলিটিক্যালি। যেটা কমপ্লিটলি একটা মিলিটারি অ্যাকশন হবার কথা, সেটাকে প্রথম থেকে, যাতে করে কেউ শুরু থেকে কোনো ধরনের এফোর্ট না নিতে পারে। এত দ্রুত কি করে তাদের মাথায় স্ট্র্যাটেজি আসলো এবং বললো তারা ইট শুড বি সলভ বাই পলিটিক্যালি। ইটস এ কমপ্লিটলি মিলিটারি ইস্যু। সো হাউএভার, তো যে কারণে 46 ব্রিগেড কমান্ডার কয়েকবার চেষ্টা করেছেন যোগাযোগের জন্য, তাকে কোনো অনুমতি দেওয়া হয়নি। একটার দিকে তো উল্লেখযোগ্য ঘটনাটা উল্লেখ করা দরকার, লেফটেন্যান্ট কর্নেল আজিজ তখন বুঝতে পারেনি, দিদেন লেফটেন্যান্ট কর্নেল সরওয়ার্দি, ওনাদের উভয়ের সাথে আমার পূর্বে চাকরি করার সুযোগ হয়েছিল, সেই জন্য আমি তাদেরকে দেখা মাত্র চিনতে পেরেছিলাম। তারা দুপুর 1টার দিকে একজন মহিলা এমপিকে সাথে নিয়ে ওই রাস্তাটার উপর দিয়ে বিডিআর গেটের দিকে যাচ্ছে, যেখানে মানুষ যেতে ভয় পায়, গুলি আসছে, প্রাণের ভয়। তাহলে তারা কোথা থেকে কিভাবে এই ধরনের কনফিডেন্স বা সাহস পেলেন যে নির্বিঘ্নে ওই রাস্তা দিয়ে অকপটের সামনের দিকে অগ্রসর হলেন? এবং প্রতিমধ্যে যখন আমাদের সাথে সাক্ষাৎ হলো, অর্থাৎ আমরা যখন জায়গাটা ছিলাম, আমাদের কাছাকাছি আসলেন, আমি 46 কমান্ডার, তখন ওনারা একটা সাদা পতাকা চাইলেন, যে শান্তির বার্তা সাদা পতাকা নিয়ে ওনারা যাবেন। ওই মহিলা এমপি ছিলেন, ওই দুজন অফিসার তখন মোটামুটি চুপ, কোনো কথাই বলেনি। ব্রিগেড হাকিম তাদেরকে একটা সাদা পতাকা তো পেলেন, একটা রুমাল দিলেন, ওনার ভিতরে চলে গেল। তাহলে এখন দেখেন এই দুইজন ভদ্রলোকের পরবর্তী অবস্থান কোথায়। একজন হয়েছেন সেনাবাহিনীর প্রধান, আরেকজন নবম পদাতিক ডিভিশনের জিওসি। তর করে প্রমোশন গুলো হয়ে গেল, যেখানে অফিসার ওই বিডিআর ঘটনার জন্য ডেডিকেটেড, ব্রিলিয়েন্ট, ট্যালেন্টেড অফিসার্স, they have been fired without any prejudice, without any cause, nothing, কোনো ইনফরমেশন, কোনো কিছু ছাড়াই। সো এই একটা উল্লেখ ঘটনা। বিকালের দিকের ঘটনাতে আসি, ওই দিন বিকাল 4টার দিকে একটা মিছিল কন্ডাক্ট হয়েছিল নিউ মার্কেটের গেট থেকে। এগুলো আমি খবর পাচ্ছিলাম আমার সোর্সের মাধ্যমে। তো ওই মিছিলটা তখন তাৎক্ষণিকভাবে 25-30 বা এরকম সংখ্যায় একটা মিছিল ঢুকে, ওখানে ওই স্লোগান ওইটাই ছিল সেম, যে আর্মিকে ডিফেন্ড করে বিডিআর জওয়ানদেরকে, ওদেরকে আপরাইট করে নিয়ে, ওদের ইস্যুটাকে আপরাইট করে নিয়ে, ওই ধরনের একটা স্লোগানের মাধ্যমে, এবং এখানে জনগণের সম্পৃক্ততা বিডিআর এর সাথে আছে, এরকম একটা সম্পৃক্ততা করে স্লোগান নিয়ে তারা ভিতরে ঢুকে গেল। কিন্তু এই মিছিলটা যখন বের হয়, ওখানে আমাদের যারা এফএ ছিল, তখন তারা দেখলো তারা সংখ্যায় অনেক বেশি।
অর্থাৎ কলে পরে সেটা সংখ্যায় 70 to 80 মতো পিপল ওখান থেকে বের হয়েছে। ঢুকেছিল মাত্র 25 জনের মতো, বের হলো প্রায় 75 মতো পিপল। পয়েন্টস টু নো, এটা অ্যানালাইসিস আমি পরে আসছি বা পরে ঘটনার সাথে মিলে যাবে। দেন ওদিন তো আর কিছুই করা গেল না, অন্ধকারও হয়ে গেল, পারমিশন চাইলেন, কেউ কিছু। মোস্ট ইন্টারেস্টিং আপনি বলেন, আমরা অলরেডি ডেপ্লয়েড, কর্ডন চারিদিক থেকে সারাশিপ দিয়ে ঘেরাও করা ওই জায়গা, কারো বের হওয়ার কিন্তু ক্ষমতা নেই। কিন্তু যে বের হয়ে গেলেন মিছিল নিয়ে, কোনো কেউ বাধা দিতে পারলো না, সিভিল ড্রেসে বের হয়ে গেছেন, কেউ কিছু করলো না এখান থেকে। এখন যে বাকি যে জিনিসগুলো, আমরা তো ডেপ্লয়েড, চারিদিকে ডেপ্লয়েড, আমাদেরকে দেখা যাচ্ছে রাস্তার মানে এখানে কোনায় বিভিন্ন দিকে ওটা ঘেরাও করা, রাস্তাতে ওখানে আর্টিলারি গানগুলো তখন ডেপ্লয়। আদেশ আসলো সেনা সদর থেকে, বলা হলো যে আমরা যে বিভিন্ন জায়গাতে ডেপ্লয় আছি, আমাদের ডেপ্লয়মেন্টের স্থান থেকে ত্যাগ করে আমরা পিছন দিকে কোনো একটা অবস্থানে চলে যাব, আবাহনী মাঠের থেকে আরো পিছন দিকে একটা অবস্থানে চলে যাব, গিয়ে সবাই ওখানে একটা কাইন্ড অফ এ কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো করে থাকবো। তো তখন 46 ব্রিগেড কমান্ডার আর্গু করেছিল, ডিএমওর সাথে কথা বলেছিল, এবং উনি বলেছিলেন স্পষ্টভাবে যে স্যার, ওদের কাছে মর্টার আছে, বিডিআরতে কিন্তু মর্টার থাকে, এবং ওই যদি একটা মর্টার শেল আমরা যেখানে কনসেন্ট্রেট করব, একটা মর্টার শেল যদি সত্যিকার অর্থে ওরা থ্রো করে ওখানে, সো উই কমপ্লিটলি উইল বি ডেস্ট্রয়েড ওই জায়গাটাতে। তো এটা বলার পরে তখন হয়তো ডিএমও ওখান থেকে বলে, ঠিক আছে তুমি এলিমেন্ট গুলোকে স্ক্যাটার ভাবে ডেপ্লয় করো, বাট ওই জায়গা থেকে সামনের ফ্রন্ট লাইন থেকে তুমি আর পিছন দিকে চলে আসো। তখন কিন্তু এগুলো মানে আমার পক্ষে তো বোঝা সম্ভবই ছিল না, কারণ ইট ওয়াজ এ মিলিটারি ডিসিশন। আমি খালি ঘটনাগুলো অবলোকন করছিলাম যে আচ্ছা কি কি আদেশ হলো। এখন অ্যানালাইসিস গুলো বুঝতে পারছি যে কেন ছিল, কি ইন্টেনশন ছিল, কি মোটিভ গুলো ছিল। সো দেন যখন পিছন দিকে চলে গেল, এরপর একটু পরে ফোন আসলো, তোমার ট্রুপস তো এখনো রাস্তায় দেখা যাচ্ছে, তাদেরকে রাস্তায়। সো হোয়াট ইজ দি প্রবলেম ইফ মাই ট্রুপস আর শোন ইভেন অন দ্য স্ট্রিট? আমরা তো প্রতিরক্ষা দিচ্ছি। আর্টিলারি গানগুলোকে সরিয়ে দেওয়া হলো, কর্নেল সিরাজের নেতৃত্বে আর্টিলারি গানগুলো ছিল, রাস্তা পরিষ্কার। কি হলো, যে রাস্তাতে কোনো গাড়ি ঘোড়া কোনো জনমানুষ এতক্ষণ চলাফেরা করতে পারছে না, পুরো রাস্তা পরিষ্কার, কোনো জনগণ বা কোনো মানুষও চলাচল করেনি রাতে। শুধু চলাচল করলো কিছু অ্যাম্বুলেন্স, ঝড়ের গতিতে আসলো, আর তার চেয়ে তো বেশি গতি মানে টর্নেডোর গতিতে বের হয়ে গেল। প্রশ্ন থাকে এগুলোর মধ্যে এখন, কি ছিল সেই অ্যাম্বুলেন্সে, কারা এসেছিল, কোথায় গেল? এইভাবে কিন্তু যে বলে না যে যারা যা কিছু করে না, কিছু কিন্তু আলামত রেখে যায়। তো এই আলামত গুলো ছিল, কিন্তু তাৎক্ষণিকভাবে এগুলো বোঝা যায়নি। ওই দিন রাতে কিছুই করা সম্ভব হয়নি। পরের দিন চললো প্রচন্ড রকমের উত্তেজনা, এবং বারবার করে অনুমতি চাওয়া হলো। তখন ওই দিন কিন্তু বোধহয় 46 ব্রিগেড কমান্ডার চলে গেলেন আর্মি হেডকোয়ার্টারে টু আস্ক দি পারমিশন, অর্থাৎ অপারেশনাল লঞ্চ হবে। তো অপারেশনাল লঞ্চের জন্য তখন 17 বেঙ্গলের অধিনায়ক ছিলেন বর্তমান সেনাবাহিনী প্রধান, উনি তখন ওখানে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজের কোর্সম্যান ছিলেন, উনি ওনার কোর্সের অত্যন্ত একজন সুদক্ষ অফিসার সোর্ড। কর্নেল মাইনুল ছিলেন তখন 4 বেঙ্গলের সিও। তো যাই হোক, ওনারা মোটামুটি ভাবে অফেন্সিভ লঞ্চ করার জন্য, অর্থাৎ 26 তারিখে অফেন্সিভ লঞ্চ হয়ে যাবে, সেই অফেন্সিভ লঞ্চ করার জন্য পূর্ণ প্রস্তুতি হলো। ওখানে মডেল টডেল করে ওই মাঠে সবকিছু স্কেচ মডেল সবকিছু ফুল প্রিপারেশন, এবং আমরা ওইটাকে বলি এইচ আওয়ার। তো এইচ আওয়ারটা দেওয়া হয়েছিল 3টার সময়, কিন্তু সেই এইচ আওয়ার কয়েকবার করে পিছানো হলো, 3টার পরে 4টা, 4টার পরে 5টা। এখন এইরকম একটা সময় যখন এইচ আওয়ার মানে যখন আমরা অফেন্সিভ লঞ্চ করতে যাব বা এরকম একটা সিচুয়েশন, তখন যেমন আমার ফোনে পর্যন্ত ফোন এসছে যে সে নিজেকে পরিচয় দিল একজন জুনিয়র কমিশন অফিসারের ছেলে, সে ওইখানে বিডিআর গেটের ভিতরে ওখানে সে অবস্থান করছে, এবং সে আতঙ্কগ্রস্ত এই কারণে যে যদি এই মুহূর্তে সেনাবাহিনীর ভিতরে ঢুকে পড়ে, তো তাহলে সেই ক্ষেত্রে হয়তো সেনাবাহিনীরা তাকে না চিনতে পারে, তাকেও মেরে ফেলতে পারে, অথবা বিডিআর এর ভিতরে যারা রয়ে গেছে তারা তাকে মেরে ফেলতে পারে। এই ধরনের একটা সংখ্যা থেকে সে ফোন করেছে, এবং সে বলতে যাচ্ছে এইটাই যে না, কাউকে ভিতরে পাঠাবেন না, যদি কাউকে ভিতরে আসে, আঙ্কেল কেউ যদি ভিতরে আসে তাহলে এটা আমাদের জন্য ক্ষতি হবে। এটার পর যখন বললাম যে বাবা তুমি এটা নিয়ে কনসার্ন কেন, তোমার তো কনসার্ন হওয়ার কোনো দরকার নেই, তুমি চিন্তা করো না, সামরিক এগুলো বিষয় নিয়ে তোমাকে এত চিন্তা করবারও দরকার নেই। যখনই বলা হলো তখন বলো যে না, এবং আমরা ভিতরে আসছি ইনশাল্লাহ সব কন্ট্রোল। বলো না আঙ্কেল ভিতরে পাঠাবেন না, ভিতরে পাঠালে ভারতীয় সৈনিকরা ঢুকে পড়বে বর্ডার দিয়ে। তখনই আমার মাথায় কুইসে গেল, তুমি কে, তুমি কেন এই কথাগুলো বলছো? পরে বুঝতে পারলাম, দেখেন, কারণ আমার এই নাম্বারটা
বিশ্বের মানে আরো অন্যান্য ইন্টেলিজেন্স এজেন্সির কাছে ছিল, বিকজ এটা মেনটেন হতো ওদের সাথে কোঅপারেশন করবার জন্য। সো দিস ইজ হাউ দে হ্যাভ কনভিড দি মেসেজ। তারা জানে এবং তারা এটাও বুঝতে পেরেছে যে এখানে আমার অবস্থান এখানে থাকবে, তাই ট্র্যাক করেছে সবকিছু। সো এই যে এই ঘটনাগুলোকে যখন আপনার অ্যানালাইসিস করবেন, এরপরে একটা মানে অধীনত কিছু হলো না আলটিমেটলি। পরের দিন সকালে যখন আমরা এপিসি গান নিয়ে প্রবেশ করলাম, যেহেতু ওদের ভিতরে ট্যাঙ্ক ট্যাঙ্ক ছিল ওখানে, তো সুতরাং এপিসি গান নিয়ে যখন আমরা প্রবেশ করলাম, ওটার জন্য যখন তারেক সিদ্দিকী সাহেব কঠিনভাবে ভর্ৎসনা করেন ব্রিগেডিয়ার হাকিমকে, তুমি কেন এপিসি নিয়ে প্রবেশ করলে এখানে। সো তাৎক্ষণিকভাবে আমি বুঝতে পারিনি যে উনার এই রাগের কারণ। আজ পর্যন্ত আমি বুঝতে পারিনি যে এটা কি কারণে উনি এত রাগ করলেন এয়ারফোর্সে। মানে তার কথা আমার ধারণা যে এটা একটা সার্চ এন্ড রেস্কিউ অপারেশন, তুমি কেন এখন এত লোক নিয়ে ঢুকলাম। তো দেখেন সার্চ এন্ড রেস্কিউ, বাকিগুলো আসলে বলাটা আমার জন্য খুব কষ্টকর। জেলা শাকিলের বাসার দৃশ্যগুলো আমি মনে করতে চাই না। আর এরপরে যে দুপুর থেকে নিজের লাশগুলো উদ্ধার হলো, একটা একটা করে লাশ, আমি যদি আমার নোট বইটা খুঁজে পাই, ওই প্রত্যেকটা নোট বইতে কোন লাশের পরে কোন লাশ পড়েছিল আমি ছোট্ট একটা নোট বই লিখে রেখেছিলাম। তো এটা মানে, এবং সেই দৃশ্যগুলো বর্ণনা করার মতো না। এটা এটা একটা পৈশাচিক কাজ, শুধু হত্যা না, মানে হত্যার পরে তাদেরকে মানে বিভৎসভাবে ব্যানের দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মেরে বিভিন্ন জায়গায় ক্ষত বিক্ষত করে তারপরে সে বিভিন্ন অবস্থানে ওভাবে তাদেরকে দাফন করা, মানে এটা মানে এটা সত্যি কথা, মানে খুব কষ্টকর, মেনে নেওয়া যায় না এই জিনিসগুলো। যাই হোক, এর পরবর্তীতে ঘটনা তাৎক্ষণিকভাবে কিন্তু কয়েকটা নাম আমি এখানে বলিনি। তো কর্নেল আলমাস রাইসুল গনি, উনি ঢাকা ডিটাচমেন্টের একজন ডেড কমান্ডার ছিলেন, উনি তখন প্রথম থেকে ওখানে ছিলেন। আর দুপুর, এখানে একটা জিনিস বোধহয় আমি বলতে ভুলে গেলাম, সেখানে দুপুর 1টার দিকে কিন্তু ওই যে যখন ওরা চলে যাবে তার আগে জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, তাপস, এরা সবাই এসেছিল ওই আম্বালাতে, এবং ওখানে আমাদের একজন অফিসার, বিজিএফ এর অফিসার ছিলেন ব্রিগেডিয়ার মামুন খালেদ, দিদেন মামুন খালেদ, তো উনিও এখানে উপস্থিত ছিলেন। তো মানে এখন মামুন খালেদ ইজ এ অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল ম্যান, উনি বিতর্কিত। তো সেটা এখন আমরা বুঝতে পারছি তার ওই রোলটা ওই সময় কি হতে পারে। তো আলমাস রাইসুল গনি, যার কথা বলছিলাম, ঢাকা ডিটাচমেন্ট ডেড কমান্ডার, উনি কিন্তু এই বিডিআর ঘটনার পরপরই মানে উনার ডেটের তত্ত্বাবধানে আমাদের এই ধরনের অফিসারদেরকে, যারা আমরা ছিলাম প্র্যাকটিক্যালি ফিল্ডে, ওই যে কর্নেল মুয়াজ্জেমের কথা বললাম, তাদেরকে নিয়ে উনি উনার নিজস্ব উদ্যোগে, নিজ উদ্যোগে একটা টিম গঠন করে ওইটার একটা ইনভেস্টিগেশন করছিলেন, যাতে করে এটার আসল জিনিসটা বের হয়ে আসে এবং এইটার একটা সুরাহার দিকে যেতে পারে একটা রিকমেন্ডেশন। তো উনি এর ব্যাপারে একটা চিঠি লিখেছিলেন। তো ওইগুলো থেকেই মোটামুটি ভাবে আমরা ইন্ডিকেশন পাচ্ছিলাম যে আসলে এটার পিছনে কারা ছিল। এটা কিন্তু প্রথম 3-4 দিনের মধ্যে আমরা মোটামুটি ভাবে একটা ইনিশিয়াল অ্যানালাইসিস পেয়েছিলাম। একটু সরি ইন্টারাপ্ট করার জন্য, আমাদের দর্শকদের একটু শর্ট করতে হবে। জি জি, কিছু প্রশ্ন আছে, অনেক উৎসাহিত দর্শকদের প্রশ্ন আছে, তো আমরা কিছু প্রশ্নও নিব, এই জন্য যদি আপনি একটু সংক্ষিপ্ত করেন। জি জি, আচ্ছা। তো আমি মোটামুটি শেষ পর্যায়ে, তো আমি দিচ্ছি এই কারণে যাতে জাতি পুরো জিনিসটা জানতে পারে এবং তারা সুন্দরভাবে এটাকে মানে পর্যালোচনা করতে পারে, এবং এটা ভেরি ইম্পর্টেন্ট, সম্ভাব্য প্রতিকারের কি পথ সেটা যেন জাতি নিরূপণ করতে পারে। রাইট। আচ্ছা, তো এখন ওই পর্যায়ে এরপরে যে জিনিসটা হলো, তো আমাকে এর মধ্যে 3 দিন পরে এফএস, আমাদের ফোর্সেস সিগন্যাল ইন্টেলিজেন্স ব্যুরো থেকে এই তথ্যটা আসলো, একজনকে পিক করতে হবে। ওকে, তো পিক করতে হবে, ফাইন, আমরা সেভাবে গেলাম, তাকে ট্র্যাক করা হলো। তাকে সম্ভবত 28 তারিখ হবে বোধহয়, এটা 28 তারিখ কি 29 তারিখ, আমার এক্স্যাক্টলি ডেটটা মনে নেই। তো বিদায় ঘটনা 3 দিন পরে এরকম হবে। তো ওই ছেলেটাকে পিক করলাম দুপুরবেলা 1টা-1:30টার দিকে হাজারীবাগের একটা বাসা থেকে। 3 তলার উপরে ছিল ছেলেটাকে, দুপুরে ভাত খাচ্ছিল, 25 বছরের মতো হবে, 22-25 বছর একটা ছেলে, ছোটখাটো। পিক করে নিয়ে আসলাম। তোকে যখন পিক করে গাড়িতে করে নিয়ে আসছি, তো তখন তাৎক্ষণিকভাবে আমার ওই কর্নেল মুয়াজ্জেমও আমাকে জানতো যে এই অপারেশনটার কথা। তো উনি তখন আমাকে বলেছিল যে তুমি একে নিয়ে সরাসরি জিআইসিতে, মানে যেটা মানে এখন যারা সবাই আয়নাঘর বলে, সেই জয়েন্ট ইন্টারোগেশন সেলে নিয়ে যাওয়ার জন্য। তো ওখানে তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা, যেহেতু তার বিরুদ্ধে অভিযোগটা ছিল কি যে সে একটা মিছিল নিয়ে প্রবেশ করে, এবং এই যে মিছিলের অর্ডারটা দিয়েছিল শেখ ফজলে নূর তাপস, এন্ড এই ছেলেটার সাথে শেখ ফজলে নূর তাপসের টেলিফোন কনভারসেশনটা রেকর্ড হয়েছিল। সো ওই রেকর্ডের ভিত্তিতে কিন্তু এই ছেলেটাকে পিক করা। সো হি ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ এ উইটনেস, অ্যাজ এ এভিডেন্স, সবকিছুতে তাকে আনা হলো। কিন্তু আমি যখন অগ্রসর হচ্ছি তখনই আমার সেই কর্নেল সালের ফোন, উনি তখন ক্ষুব্ধভাবে আমাকে বলে বসলেন যে তুমি মানে আমাকে জিজ্ঞেস করো তুমি কোথায় যাচ্ছ, আমি বললাম যে ওখানে নিয়ে যাচ্ছি। বললো না, তুমি সরাসরি বিডিআর হেডকোয়ার্টারে যাবা, ওখানে র্যাবের কাছে হ্যান্ড ওভার করে দেবা। তো
তো এই বিষয় নিয়ে তার সাথে আমার কিছুটা বাকবিতণ্ডা কথা কাটাকাটি হয়, বাট আফটার অল হি ইজ মাই জীবন, আমাকে ওনার কথা শুনে আমাকে যেতে এবং আমাকে র্যাবের কাছে হ্যান্ড ওভার করে আসতে। এর আর কিন্তু কোনো খবর কোনোদিনও পাইনি। ওই যে কথাগুলো যে ইলিয়াস ভাই একটু আগে বলছিলেন না, এরকম অনেক কিছু, এই ধরনের অনেক ঘটনা ঘটেছে পরবর্তীতে, যেগুলো কোনো হদিস আমরা জানি না। অর্থাৎ যেখানেই সাক্ষীর সম্ভাবনা ছিল তাদের অনেককেই নিশ্চিহ্ন বা হত্যা করা হয়েছে। তো প্রেক্ষাপটটা মোটামুটি ভাবে এইরকম। তো এখন এই প্রসঙ্গে বলবো যে এত বছর পরে নতুন করে একটা কমিশন ফর্ম হলো এবং কমিশনের সাথে আমার কথা হয়েছে। এখানে কমিশন থেকে জানতে পারলাম কমিশনের ব্রিগেডিয়ার জেনারেল হাকিমও এসেছিলেন, উনি ওনার বক্তব্য দিয়েছেন, কর্নেল আলমাস রাইসুল গনি এসেছিলেন এবং এই পর্যন্ত প্রায় 47 জনের কাছ থেকে তারা সাক্ষ্য গ্রহণ করেছেন এবং তারা মোটামুটি ভাবে বেশ ডেডিকেটেডলি কাজ করে যাচ্ছে। তো দেখা যাক কতটুকু তারা মানে পথ। এই প্রসঙ্গে প্রাসঙ্গিকভাবে একটা কোয়েশ্চেন ছিল একজন দর্শকের, যে হাউ কনফিডেন্ট ইউ আর দ্যাট মেজর জেনারেল ফজলুর রহমান উইল বি এবল টু ডেলিভার। আপনার কি মনে হয়? দেখেন, এখন কোনো না কোনো সময় তো মানুষের প্রতি মানুষের একটু আস্থা রাখতে হয়। এই মুহূর্তে আমি তাকে সরাসরি কথাবার্তা বলে বা ওই কোনো সেশনে যেটা দেখলাম, ওনাদের কিন্তু পুরো আমার 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 সেশনটার কথা যদি বলি, ইট ওয়াজ মোর দেন লাইক 2.5 hours সেশন। পুঙ্খানুপুঙ্খানুভাবে তারা জানতে চাইলেন এবং কিছু কিছু নাম যখন চলে আসার পর তখন তাৎক্ষণিকভাবে উনি নির্দেশ প্রদান করলেন, তাহলে এদেরকে এয়ারপোর্ট ক্লোজ করো, দে শুড নট লিভ, তাহলে এদের ব্যাপারে ফার্দার ইনভেস্টিগেশন করো, এমএস ব্রাঞ্চের কাছে তুমি ফার্দার এগুলো চাও। উনি কিন্তু ইনস্ট্যান্টলি ওখানে বসে, মানে আপনি পজিটিভ ইন্ডিকেশন দেখছেন আর কি? আমি অন্তত পক্ষে আমারটার ক্ষেত্রে আমি আমার এখন উনি অন্যদের ক্ষেত্রে কিরকম আচরণ বা ওনার চিন্তা ভাবনাটা কি, বাট আমি কিন্তু পজিটিভ দেখলাম ওই দিন, ওই বোর্ডে, ওই মুহূর্তে। তবে বোর্ডে আমার মনে হয় একটা জিনিস তারা করতে পারতেন, তাদের রেকর্ডিং ডিভাইসটাকে, একটা মোবাইল ফোনের মাধ্যমে এই জিনিসটা রেকর্ডিং ডিভাইসটা আমার কাছে কেন যেন মানে ব্যাপারটা মানে শক্তিশালী মনে হয়। এরকম একটা সো সেন্সিটিভ, সো ভাইটাল ইনভেস্টিগেশন, কারণ এইটার সাথে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব জড়িত। এই বিচার হওয়া মানে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে শক্তিশালী দিতে দাঁড়া করানো, বাংলাদেশের পতাকাকে পথ করে উঠতে দেওয়ার সুযোগ করে দেওয়া, এটা মনে রাখতে হবে। নিঃসন্দেহে। যেহেতু আমাদের একটু সময় সংকীর্ণতা, আরেকটা প্রশ্ন এক বাক্যে নিব আপনার থেকে। একজন দর্শক প্রশ্ন করেছেন যে, ডু ইউ সি এনি লিঙ্ক বিটুইন সজীব ওয়াজেদ জয়েস আর্টিকেল অ্যাবাউট বাংলাদেশ আর্মি অ্যান্ড বিডিআর অ্যান্ড বিএসএফ ক্ল্যাশ ইন এপ্রিল 2001 ফর আওয়ার বিডিআর ম্যাসাকার? এই আর্টিকেলটা যারা পড়েছে, জি, এটা পড়বার পরে আমার মনে হয় এই বিষয়ে আর কোনো সন্দেহের অবকাশ থাকার কথা না। ধন্যবাদ। অত্যন্ত চমৎকার আলোচনা, আমরা আসলে মুগ্ধ হয়ে শুনছিলাম। এবং আপনি আপনার সামগ্রিক যে অভিজ্ঞতা আপনার সামরিক বাহিনীতে এবং বর্তমান পর্যন্ত খুব সুন্দরভাবে তুলে ধরেছেন, এবং এই বর্ণনা শুনলে বোঝা যায় যে কতটুকু মেটিকুলাসলি ডিজাইনড একটা প্ল্যান এখানে ছিল। এবং এটা আসলে আপনি যেভাবে বলছেন যে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি আঘাত, এবং এই বিচারটা না করতে পারা মানে আসলে আমরা স্বাধীনতা সার্বভৌমত্বকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে পারছি না। আমি আবারও আপনাকে ধন্যবাদ জানাতে চাই এইচআরডিবির পক্ষ থেকে। রিটায়ার্ড মেজর সৈয়দ মনিরুল ইসলাম, ডিড আই সে ইট রাইট নাও? আপনার র্যাঙ্ক? অ্যাবসলিউটলি কারেক্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তো আমরা এই পর্যায়ে চলে যাব। আমাদের আজকে ফিজিক্যালি প্রেজেন্ট, ইন পার্সন প্রেজেন্ট সর্বশেষ বক্তা লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান। অনেকক্ষণ ধরে ওয়েট করছেন এবং আপনাকে আমরা অপেক্ষায় রেখেছি দীর্ঘ সময়। তো আপনার কাছ থেকে আমরা শুনবো আপনার অভিজ্ঞতা, এবং যেহেতু আমরা অনেক সময় ইতিমধ্যে নিয়েছি, আপনি যদি 15 মিনিট, আমরা খুব সরি যে আসলে কম সময় বলতে হচ্ছে, বাট আমরা অনেক কিছু যেহেতু অলরেডি শুনেছি যেগুলো কাভার হয়ে গেছে, ওগুলো যদি আমরা কাভার না করে অন্য দিকগুলো আপনি আলোকপাত করেন তাহলে খুবই চমৎকার হবে। আমরা এই পর্যায়ে অনুরোধ করছি লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান ভাইকে। জি, দ্য ফ্লোর ইজ ইয়োর্স। আসসালামু আলাইকুম। প্রথমে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ফর বাংলাদেশ আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য, এবং আপনারা প্রতি বছরই আমাকে ডাকেন। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি মির্জা গালিব ভাইকে এবং ইলিয়াস হোসেন এবং মেজর মুনিরকে। গালিব ভাইয়ের যে পয়েন্ট টু পয়েন্ট যে প্রেজেন্টেশনটা উনি দিয়েছেন, আমি হাইলি ইমপ্রেসড উইথ আনআনসার্ড কোশ্চেন যেগুলো আছে আমি কভার করার চেষ্টা করবো। অ্যান্ড আই এম অলসো নো দ্যাট ইলিয়াস হোসেন ভাই এটা নিয়ে ডিটেলস একটা ইনভেস্টিগেশন করেছেন, দেখি 25 তারিখ কি করে, ওইটার ব্যাপারে আমার ভিউটা বলবো। আর মেজর মুনির অ্যাকচুয়ালি আমি এটা নিয়ে যে 5 পর্বে ফেসবুকে লিখেছি, এর অনেক তথ্য আমি অ্যাকচুয়ালি মেজর মুনিরের কাছ থেকে নিয়েছিলাম, যেগুলো উনি নিজে এখানে বলেছেন। সো আমি আর ওই ব্যাকগ্রাউন্ড অ্যানালিসিসে যাব না।
আমি স্ট্রেট বলবো যে এই অপারেশনটা যে করা হয়েছিল এটা অবশ্যই আওয়ামী এবং ভারতের একটা জয়েন্ট অপারেশন, এবং এটার কারণ মেইন ছিল হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করা। এবং বাংলাদেশ সেনাবাহিনী আপনাদেরকে এইটুকু বলতে পারি, আমি 28 বছর চাকরি করেছি, যে আমার যে এক্সপিরিয়েন্স, আমি ইউএন মিশনে আন্তর্জাতিকভাবে যতগুলা ওয়েস্টার্ন আর্মি থেকে শুরু করে আফ্রিকান আর্মি, ইউরোপিয়ান আর্মির সাথে আমি কাজ করেছি, এবং আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে বাংলাদেশ আর্মি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট আর্মি ইন দ্য ওয়ার্ল্ড। ছিল, আমি আবার ছিল কথাটা যোগ করব, কারণ এই স্ট্রং একটা আর্মিকে দুর্বল করার জন্যই অ্যাকচুয়ালি এই 25 ফেব্রুয়ারি ঘটনাটা ঘটা হয়েছে। আপনারা যদি যেটা অলরেডি মুনির বলেছে যে 2001 সালে পদুয়া রইমারির তিন দিন তিনটা যুদ্ধ টাইপই হয়েছে, এবং এতে বিএসএফ এর অনেক লোকজন মারা গেছে, এবং আমরা পিওরলি ডমিনেটিং। এটার কারণটা হচ্ছে বিকজ অফ মিলিটারি অফিসার্স, মানে বিডিআর এর সৈনিক যারা আছে তাদেরকে কমান্ড করে হচ্ছে মিলিটারি অফিসার। এবং এটা সহ পরবর্তীতে আমরা এই 25 ফেব্রুয়ারি থেকে শুরু করে এই আওয়ামী লীগের শাসন আমলে গত 16 বছর আমরা যেখানে দেখেছি, তারা একসাথে একটার পর একটা বিভিন্ন ঘটনা ঘটিয়েছে শুধু আর্মিকে দুর্বল করার জন্য। অপারেশন ডাল ভাত এটা কোনো একটা ইয়াই ছিল না, কাহিনী ছিল না, এটা মুনির অলরেডি ডিটেলস এই জিনিসটা বলেছে। এখন আমাদের কি করা উচিত আমি আর ব্যাকগ্রাউন্ড নিয়ে বলবো না, মুনির অলরেডি ডিটেলস সবকিছু বলেছে। এখানে যে কার্ল সিভওয়াকের সাথে যে জয়ের যে ইয়াটা, এটাই কিন্তু জাস্ট মাসখানেক আগেই প্রকাশ পেয়েছিল। তারপরে আবার আমাদের অলিউর রহমান একজন রাষ্ট্রদূত ছিল, সে আবার এটা ইনক্লুড করেছিল যে বাংলাদেশ আর্মির বোধহয় কত পার্সেন্ট বলেছিল যে আহ, মৌলবাদী। হোয়াইস ইনফরমেশন ওয়াজ রং, বিকজ সে যাদেরকে বলেছে এটা কাউমি মাদ্রাসার সার্টিফিকেট দিয়ে সেনাবাহিনীতে ঢোকা যায় না। সো এটা কিন্তু রং ছিল ইনফরমেশনটা। সো আমি যেটা বলবো যে জিনিসটা হয়ে গেছে শেষ পর্যন্ত, আমরা মানে এটার মধ্যে সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে আমাদের সেনাবাহিনীর একটা অংশ এটার সাথে জড়িত ছিল, এবং আমাদের ভিতরে যে লোভ লালসা র্যাঙ্কের প্রতি যে জিনিসটা আছে, এটা খুব সুন্দরভাবে ভারত কাজে লাগিয়েছে। এবং এটা করার জন্য কিন্তু এই যে 2001-এর পর থেকে অফিসারদের মধ্যে যে একটা চেঞ্জ এসেছিল, ওখানে পোস্টিং অর্ডারে অনেকটা চেঞ্জ এসেছে, যার ফলে অনেক সৈনিকরা যারা অনৈতিক কাজের সাথে জড়িত ছিল তাদেরকে বিভিন্ন সময় পানিশমেন্ট হচ্ছে, এদেরকে রিক্রুট করেছিল বিএসএফ এর থ্রুতে র, যাতে এই অপারেশনটা পরিচালনা করা যায়। আমরা এটা দেখেছি এর আগে বিভিন্ন সময়ে, মির্জা নানক, সাহারা খাতুন, তাপস, এদের সাথে নাম্বার অফ মিটিং করেছে। সো এখন আমাদের কি করতে হবে, একটা হচ্ছে প্রথম হচ্ছে বিচারটা ঠিক মতো করতে হবে। গালিব ভাই যেটা বললেন যে ইনসাফ, এইটা এনশিওর করতে হবে। ইনসাফ করার জন্য যেটা হবে, আমি ইলিয়াস হোসেন ভাইয়ের সাথে একমত যে ওখানে আহ, যাদেরকে যখন ইনভেস্টিগেশনের পরে যাদেরকে অনেক বিডিআর সৈনিককে যারা বা নির্দোষ ছিল তাদেরকে জোর করে দোষী বানানো হয়েছে, ইভেন ফাঁসির আসামির ব্যাপারেও থাকতে পারে সেই জিনিসটা। এই কারণে আমি কয়েকদিন আগে ব্রিগেডিয়ার হাসান নাসির সহ আরো কয়েকজনের সাথে কথা বলেছি, এবং পরবর্তী ব্রিগেডিয়ার হাসান নাসির সরকারের সাথে কথা বলেছে যে এই যে নতুন যে বিডিআর কমিশন হয়েছে, এটার মধ্যে একটা ক্লজ আছে, ক্লজটা হচ্ছে আগে যাদের বিচার হয়ে গেছে এটার ব্যাপারে কোনো কাজ করা যাবে না, কিন্তু আগে যারা বিচার হয়ে গেছে, যাদের ফাঁসি দেওয়া হয়েছে, এর মধ্যে ভাইটাল উইটনেস আছে, এই ভাইটাল উইটনেসদের যদি সাক্ষী নেওয়া হয় তাহলেই এই জিনিসটা, আমার মনে হয় এই জিনিসটা প্রসেসটা চলতেছে, ওইটা যদি হয় তাহলে আমরা আরো নতুন নতুন যারা এটার সাথে, আমরা এখন যেটা চাচ্ছি হচ্ছে সেনাবাহিনীর ভিতরে যারা অ্যাকচুয়ালি এটাকে সহযোগিতা করছে তাদেরকে এক্সপোজ করার জন্য আমরা বিভিন্নভাবে বিভিন্ন নাম আমরা পেয়েছি, এগুলো এক্সপোজ করতেছে। এবং আমি আশা করি বর্তমান যে ইনভেস্টিগেশন যেটা হচ্ছে এটা উনি ইয়া করে নিয়ে আসবেন। তবে একটা জিনিস আমি খুব ক্লিয়ারলি বলতে চাই, ভেরি ক্লিয়ারলি, বিডিআর এর যে 25 তারিখে এবং 26 তারিখে যে হত্যাকাণ্ড হয়েছিল, বিডিআরদের মধ্যে যদি কেউ একজন সাহসী এবং সত্যের পথে ন্যায়ের পথে থেকে থাকে, সেটা ছিল একমাত্র ওয়ারেন্ট অফিসার নুরুল ইসলাম, যিনি অফিসারদের এই হত্যাকাণ্ড বন্ধের জন্য নিজের জীবন দিয়েছেন। আই সেলুট টু হিম। তার ছেলের সাথে স্টিল আই এম ইন কন্ট্যাক্ট, উই আর ইন কন্ট্যাক্ট, আমি বলবো আমরা মিলিটারি অফিসাররা, আমাদের জন্য এই ওয়ারেন্ট অফিসার, বাকি যারা ছিল তারা যদি অ্যাটলিস্ট 30-40 জন যদি একটু ভিন্ন মত হয়ে এটাকে প্রতিরোধ করার চেষ্টা করতে পারতো, তাদের হাতে অস্ত্র ছিল। সো আমি বিশ্বাস করি যে 10 বছর যাদের সাজা হয়েছে তাদেরকে জামিনে মুক্ত হয়েছে, দ্যাটস ফাইন। অস্ত্র বিস্ফোরক মামলাটা আছে, এটার জন্য জামিনে থেকে সে ফাইট করবে, বাট তাদেরকে নিরপরাধ বলতে আমি নারাজ, কারণ তারা ওই সময় ওই আইন অনুযায়ী ওখানে অস্ত্র হাতে নিয়েছে, এবং ওই যে বিডিআর এর যে হত্যাকাণ্ড আছে তাতে সে যদি নিজে হত্যাকাণ্ড নাও ঘটে থাকে, তার হাতে অস্ত্র ছিল, সে
এটা বন্ধ করতে কোনো কাজ করে, এটা মিলিটারি আইন অনুযায়ী, বিডিআর অনুযায়ী এটা অপরাধ, এবং তাদের প্রতি আমার অ্যাকচুয়ালি নাই, বাট আমি চাই তারা ন্যায় বিচার পাক। এবং যাদেরকে এরকম এখন আমরা অনেক নিরপরাধ স্টোরি শুনি যে আমি, বাট জিনিসটা হচ্ছে এই ধরনের বক্তব্য বিডিআর সদস্য যারা করতেছে যে আমি নিরাপদ, ইট মাস্ট বি ভেরিফাইড বাই কমিশন। এখন বর্তমানে যে কমিশন চলতেছে, আমি মনে করি তারা ইচ্ছা করলেই কমিশনের মাধ্যমে যদিও ওই ক্লসটা রিফর্ম করা হয়, বাট আমি বিডিআর এর সৈনিক ওই দিন যারা অস্ত্র হাতে নিয়েছিল কাউকে আমি নিরাপদ বলতে নারাজ। বাট এখন আমরা যেটা চাই, এই যে ইনভেস্টিগেশন যেটা চলতেছে তার মধ্যে প্রকৃত অপরাধী যারা যারা আমি ভারতের ইনভলভমেন্টটা আমি চাই এটা প্রমাণ হোক, কিন্তু তার থেকে বেশি চাই আমার সেনাবাহিনী, আমার একটা ভালো একটা ওয়ার্ল্ড ক্লাস সেনাবাহিনীকে যারা ধ্বংস করেছে ভারতীয় রয়ের সহযোগিতায়, আওয়ামী লীগ থেকে শুরু করে যারা আওয়ামী লীগ এবং আর্মির ভিতরে যারা করেছে, তাদের সবাইকে এই তদন্ত আদালতের মাধ্যমে ক্লিয়ার করতে হবে এবং তাদের শাস্তিটা এনশিওর করতে হবে। এবং এটার সাথে শুধু আমরা যদি শুধু বিডিআর হত্যাকাণ্ড ধরি তাহলে হবে না, এর সাথে 24শে আগস্টের যে বিপ্লব, এটার সাথে লিঙ্ক আপ করতে হবে। কারণ আমাদেরকে দেখতে হবে যে এই ওই যে ঐতিহাসিক প্রেক্ষাপটটা মুনির বলেছে যে 1971 সালে ভারত আমাদেরকে ভাগ করেছিল ইয়াদের সাথে তাদের নিজের ইন্টারেস্টে, তা আমাদের হেল্প করে নিজের ইন্টারেস্টে। সো এরপরে প্রতিটা ক্ষেত্রে আওয়ামী লীগের যত নেতা কর্মী থেকে শুরু করে ইভেন মুক্তিযুদ্ধে তারা মুজিব বাহিনী বানিয়েছিল, তারা এরা কোনো যুদ্ধে অংশগ্রহণ করে, তারা পরবর্তীতে পার্বত্য চট্টগ্রামে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করেছে। এই আওয়ামী লীগ দলটা সরাসরি ভারতের মাধ্যমে কন্ট্রোল হচ্ছে। আমাদেরকে এই শুধু আমি 25 ফেব্রুয়ারিতে দেখবো না, আমরা এটাকে নিয়ে আসবো 2024 পর্যন্ত। এবং এই 16 বছরে তারা যে সমস্ত অ্যাট্রোসিটি করেছে, এটা এখনো ক্লিয়ার যে ভারত আমাদের এই আওয়ামী লীগ সরকারকে সরাসরি, এই আওয়ামী লীগ দলটাকে সরাসরি সাহায্য করছে। এই দলটা এখন পর্যন্ত এবং তার যে সাপোর্টার যারা আছে, তারা হচ্ছে একটা কাল্ট মানে হচ্ছে একটা ইজম, যেটা তাদের মূল একটা ধর্মস্থান পীঠ ছিল হচ্ছে 32 নম্বর, এবং এটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে একটা রাইট কজে। এবং আমি মনে করি যে আমাদের ফিউচারে এই আওয়ামী লীগ দলটা, যেহেতু এখন পর্যন্ত তারা এই 24 তারিখের গণহত্যা যেটা এখন জাতিসংঘের মাধ্যমে স্বীকৃত, এদেরকে যদি আমরা নির্মূল করতে না পারি, আমাদেরকে ইতিহাস থেকে শিখতে হবে। আমাদের নাজি পার্টি যেভাবে ধ্বংস হয়ে গেছে, বা ইটালির ফ্যাসিস্ট সরকার মুসোলিনি যেভাবে ধ্বংস হয়ে গেছে এবং তাদেরকে আইনের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে, এটা যদি আমাদের না করা হয়, এই ফিউচারে এই আওয়ামী লীগ যেরকম সবসময় হিউম্যান রাইটস, ফ্রি স্পিচ, এগুলার ইয়াতে, এখন মনে করেন যে আমরা আওয়ামী লীগকে যদি এখন আবার রাজনীতি করতে দেই, তারা এসে সেই একই শেখ মুজিবের বাকশালের করবে, শেখ হাসিনার 2000-এর মতো লোকজন যে হত্যা করেছে এটার পক্ষে বলবে। এবং এর পাশে যদি 24-এর আন্দোলনের একজন ভিকটিমের পরিবারের সদস্য থাকে, সে যদি তাকে উঠে মুখে একটা বক্স মেরে দেয় যে আমার তাহলে আপনারা তখন কই যাবেন? এক পার্টি তখন ফ্রি স্পিচের পক্ষে দাঁড়াবেন, আর আমি দাঁড়াবো বিপ্লবের যার পক্ষে। সো আওয়ামী লীগের বাংলাদেশের ফিউচারে থাকা একটা স্থায়ী রাজনৈতিক কোন্দলের একটা পরিচয় হবে। সো এখন আমরা এটার প্রেক্ষিতে, এবং আমরা যেটা মনে করি যে এই 25শে ফেব্রুয়ারির উপলক্ষে আমরা এই হত্যাকাণ্ডের সাথে যারা যারা জড়িত ছিল, দেশি বিদেশি, এটা একটা এই কমিশন যেন ভালোভাবে জিনিসটা ক্লিয়ার করে, এবং ক্লিয়ার করার পরে যারা শাস্তি পাওয়ার যোগ্য তাদেরকে শাস্তি এনশিওর করে, এবং এটার ফিউচারে এটা থেকে শিক্ষা গ্রহণ করে যে সরকার যেন এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে। আওয়ামী লীগকে যদি আমরা নিষিদ্ধ করতে না পারি, ফিউচারে একটা কন্টিনিউয়াস একটা কোন্দলের মধ্যে থাকবো, এবং এটা ভারত তখন এই কোন্দলটাকে জিয়ে রাখবে। এবং আমাদের এখন দরকার হচ্ছে সেনাবাহিনীকে একটা সঠিক পথে নিয়ে আসা। এবং সঠিক পথে কিভাবে নিয়ে আসবো, এটা আনার আগেই করতে হবে যারা এই 24-এর আন্দোলন এবং 25 ফেব্রুয়ারির যে সমস্ত কাজের সাথে সরাসরি জড়িত, তাদেরকে সরাসরি, যারা গুম খুনের সাথে জড়িত, এবং এই বাংলাদেশে একটা আন্তর্জাতিক মানের সেনাবাহিনীকে যারা ধ্বংস করে দিয়েছে, এবং যাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতায় আমরা এখন এক পার্টিকে দেখি জেনারেল ওয়াকার সম্বন্ধে অনেক ভালো ভালো, উনি না থাকলে এই হইতো না, সে হইতো না, কিন্তু এখন এটা দেশের জনগণের কাছে ক্লিয়ার যে যারা এই 25শে ফেব্রুয়ারির সময় যে কমিশনটা তৈরি, কমিশনটা কিন্তু উনি করতে চায় নাই। কন্টিনিউয়াস প্রেসার দিতে 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 আমরা যারা অনগ্রাউন্ড অ্যাক্টিভিস্ট করি, তারা কথা বলতে বলতে শেষ পর্যন্ত প্রথমে বলেছে এটা কমিশন হবে না, তারা একটা নর্মাল একটা কমিটি হবে। কমিটি হলে তাদের কোনো অথরিটি থাকতো না, প্রেসারের মাধ্যমে হয়েছে। এবং এটা এনশিওর করে আমাদেরকে ফিউচারের জন্য এই সেনাবাহিনীকে আবার
যে গ্লোরিয়াস সেনাবাহিনীতে যেটাতে আমরা চাকরি করে আছি সেখানে ফিরে নিতে হবে। আমি আপাতত এখানে শেষ করছি, যদি দর্শকদের কোনো কোশ্চেন থাকে আমি অ্যান্সার দিব। একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, সেটা বলেন। হচ্ছে মেজর জিয়া, যাকে জঙ্গি নাটকের কারণে আজ পর্যন্ত আত্মগোপনে থাকতে হচ্ছে, তার সাক্ষ্য নেওয়া বা তাকে প্রকাশ্যে আনার কোনো ব্যবস্থা আপনাদের নজরে এসেছে কিনা? অ্যাকচুয়ালি আমি জিয়ার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্টে আছি। এখানে সমস্যাটা হচ্ছে একটাই, সেই একই জেনারেল ওয়াকার। এখন বর্তমানে আপনারা সবাই জানেন যে এই যারা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে আছে, যারা পুলিশে আছে, তারা কিন্তু তাদের এই সময় যারা ভিকটিম ছিল তারা চাকরি পেয়েছে। একমাত্র ডিফারেন্স হচ্ছে সেনাবাহিনীর 400-র মতো অফিসার যারা ভিকটিম এবং তারা অ্যাপ্লাই করেছে, এবং তাদের জিনিসটা সেনাবাহিনী এখন পর্যন্ত শুধু একটা কমিটি করে শুধু যাচাই বাছাইয়ের মধ্যে আছে এখন পর্যন্ত। কিছু কিছু অফিসার, এই আমি বলবো মেজর মুনির ইজ লাকি যে তারটা আগে হয়ে গেছে, যেহেতু তারটা হয়তো বা ক্লিয়ার কেস ছিল এই জন্য। বাট একটা জিনিস বুঝতে হবে যে যারা এই অফিসারদেরকে, এই যে 200+ অফিসারদেরকে যে যাদেরকে করেছিল, তখন কিন্তু এই জেনারেল ওয়াকার MS ব্রাঞ্চে ছিল। MS ব্রাঞ্চ যারা এই ধরনের ডিসিপ্লিনারি এবং এই পোস্টিং রিলেটেড কাজগুলো করে, এবং সেই লোকরাই এখন যাচাই বাছাই করতেছে। এবং নর্মালি যেটা হয়, আমরা যখন আমাদের ইয়াতে আছে যারা একটা ব্যাটালিয়নের অধিনায়ক হয়, তারা কিন্তু অনেক সফটওয়্যার, আমরা ইয়াং ক্যাপিটাল লেফটেন্যান্ট হলে যে কোনো একটা সৈনিক ডিসিপ্লিন কাজ করলো সিওর কাছে দিয়ে আসে, কিন্তু সিওর কাছে বললে কিন্তু এটা সিম্প্যাথেটিক ভাবে দেখে। এখন যেটা হচ্ছে, এটা আরো হার্শ ভাবে দেখতেছে। এবং আমি অ্যাকচুয়ালি এই যারা ভিকটিম অফিসারদের কোনো ফিউচার আমি জেনারেল ওয়াকারের আমলে দেখতেছি। এই জন্য আমি বারবার আমি ফেসবুকে সবসময় বলে থাকি যে জেনারেল ওয়াকারকে অ্যাকচুয়ালি না সরাইতে পারলে, আমরা সবাই জানি যে আয়নাঘরকে দেখতে বাধা দিয়েছিলেন উনি সবকিছুতেই। এবং এই সবকিছুর সাথে রিলেটেড হচ্ছে যে এই ভিকটিম অফিসার যারা আছে তাদের ইয়ার মধ্যে তারা আরো হার্শ ভাবে দেখতেছে, এবং তাদের ফিউচারে ইভেন ইচ্ছা করলেই কিন্তু এই ভিকটিম অফিসারদেরকেই কিন্তু ইচ্ছা করলে কি বলে, সরকারি যে সমস্ত অন্যান্য জায়গায় যে সমস্ত আছে ওই সময় কিন্তু দে আর কোয়ালিফাইড অফিসার, দে আর এডুকেটেড অফিসার, এবং তারা অল ক্রাইটেরিয়া ফিল আপ করে। এবং এর আগে কিন্তু অনেক মিলিটারি অফিসারকে কিন্তু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশে অ্যাডজাস্ট করা হয়েছিল। ওই জিনিসটা কিন্তু কথা। আচ্ছা, আর আমি আবার কথা বলতে বলতে আপনার প্রশ্নটা আবার ভুলে গেছি, বলুন তো আমার প্রশ্নটা কি? মেজর জিয়ার ব্যাপারে আমার মেজর মনে হয় ইউ জিয়ার। অ্যাড্রেস আচ্ছা ইট অলরেডি। আচ্ছা, এখন মেজর জিয়ার ব্যাপারটা যেটা হয়েছে, ও যখন আমি নিজে একবার সেনা গোয়েন্দার সাথে কথা বলেছি, কয়েকজন জেনারেলের সাথে কথা বলেছি তারটা দেখার জন্য, কিন্তু জিনিসটা হচ্ছে আমি সেনাবাহিনী থেকে কোনো পজিটিভ অ্যান্সার পাইনি। এর মানে হচ্ছে ও যদি এখন পাবলিকলি আসে, তার নামে অলরেডি আমেরিকান ওয়েবসাইটে এখনো আছে অভিজিৎ হত্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছে, এবং এটার কারণে তাকে বোধহয় $1 মিলিয়ন $5 মিলিয়ন বা পুরস্কার ঘোষণা করা হয়েছে। এখনো তার এগেনস্টে আমেরিকানরা তাদের ওয়েবসাইটে দিয়ে আছে। এই মুহূর্তে যদি বিশ্বাস করে সে সামনে আসে, সে একটা আবার বিপদে উঠবে। আমি এই জন্য তাকে অ্যাকচুয়ালি অ্যাডভাইস করেছি এখনই না আসার জন্য। এই সরকার স্টিল এটা হচ্ছে ফ্যাসিস্ট হাসিনার শ্যাডো সরকার থাকার সময় মেজর জিয়ার কোনো সুযোগ নাই, আসলে সে উল্টা বিপদে পড়বে। আপনারা এখানে আরেকটা জিনিস দেখেন, ব্রিগেডিয়ার হাসান নাসির আমরা সবাই জানি, সরি ব্রিগেডিয়ার ফজলুল বারী, উনি এই আওয়ামী লীগ সরকারের ভিকটিম হয়ে উনি নিজে দেশে ফেরত এসেছেন। ফেরত আসার পরে এই জেনারেল ওয়াকার তাকে অন্তরীণ রেখে তার কোর্ট মার্শাল করেছে, করে তাকে চাকরিচ্যুত করেছে ব্রিগেডিয়ার বাড়ি। অনেক তার সম্বন্ধে অনেক কিছু, বাট এই কারণে এই জেনারেল ওয়াকারকে বিশ্বাস করার কোনো কিছু নাই। সো জেনারেল মেজর জিয়া এখন ইচ্ছা করলে আসলে তাকে অন্তরীণ করবে, জেলে পাঠিয়ে দিবে। আমার মনে হয় দ্য অ্যান্সার ইজ প্রিটি ক্লিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের উভয়কে। আমরা একেবারে প্রোগ্রামের শেষ পর্যায়ে। আমার মনে হয় আমাদের অত্যন্ত সংক্ষিপ্ত সমাপনী বক্তব্যের মাধ্যমে প্রোগ্রাম শেষ করার জন্য অনুরোধ আমি করছি। অ্যাকচুয়ালি এই স্যারের বক্তব্যটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। জি জি জি, ভেরি কুইকলি যদি হয়। দেখুন, আমি আমার মিলিটারি লাইফে ম্যাক্সিমাম টাইম আমি গোয়েন্দা চাকরি করেছি। সো আমি ভালো মন্দ যেটাই দেখি ওইটা আমি ব্যাকগ্রাউন্ড সার্চ করার চেষ্টা করি সবসময়। আপনি মেজর জেনারেল মঞ্জুর স্যারের যে স্টেটমেন্টটা পড়েছেন, উনি একজন অরিজিনাল হার্ডকোর আওয়ামী লীগার, এবং ওনার সাথে আমার নাম্বার অফ টাইম কথা হয়েছে। নিউ ইয়র্কে মিলিটারি অফিসারদের কিছু সিচুয়েশনে ওনার সাথে কথা হয়েছে। ওনাকে অ্যাকচুয়ালি আপনার ইয়াতে আপনার এখানে প্রতি বছর যেহেতু আসেন, আমি কিন্তু এর আগে বলতাম, তখন ওনারা কোনো কথা বলেন নাই। উনি যে স্টেটমেন্টটা পড়েছে আমি টাইপিং এবং ওয়ার্ডিং দেখে ক্লিয়ারলি বুঝতে পারছি এটা একটা গোয়েন্দা সংস্থার স্ক্রিপ্ট, যেটা আপনারা অনেকেই জানেন। 25 ফেব্রুয়ারি মানে যেরকম 24
সরি 5ই আগস্টের পরে অনেক মিলিটারি অফিসার তাদের রং চেঞ্জ করে স্টেটমেন্ট দিয়েছে। ইট ইজ ওয়ান অফ দোজ। আচ্ছা, আমরা উনি একটু সময় শেখ স্বল্পতার মুজিব কারণে যদি একটু আহ, সংক্ষিপ্ত, জি। উনি শেখ মুজিবের ফ্যামিলির সাথেও ক্লোজ, এবং একদম ওনার পুরা পরিবার ক্লোজ, এবং এতদিন পর্যন্ত কোনো কথা বলেননি। উনি যে জিনিসটা করেছেন, ওনার একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করতেছেন ফিউচারে তাকে ব্যবহার করার জন্য, যেটা সবসময় আওয়ামী লীগ করে থাকে। ওকে, এটা আমার থ্যাংক ইউ thank you. থ্যাংক ইউ ভেরি মাচ আপনার কমেন্টের জন্য। আমরা এই পর্যায়ে কনক্লুডিং রিমার্কের জন্য আমাদের হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট ফর বাংলাদেশ HRDB-র সম্মানিত সেক্রেটারি দেলোয়ার মজুমদার ভাইকে আমি অনুরোধ করছি সংক্ষিপ্ত সমাপনী বক্তব্যের মাধ্যমে প্রোগ্রাম আমাকে যদি একটা মিনিট দেওয়া হয়, একটা ছোট্ট রিকমেন্ডেশন ছিল। ব্রাদার রিয়াজ, বিফোর উই গো, আমরা তিনজন গেস্টকে জাস্ট ফিউ সেকেন্ড দিতে পারি যে ওনাদের কনক্লুডিং রিমার্কের জন্য, দেন ওকে, কনক্লুডিং রিমার্ক, জি আমরা মির্জা গালিব ভাই থেকে শুরু করি তাহলে। অত্যন্ত আমি কি লাস্ট একটা মিনিট পেতে পারি? জাস্ট একটা জি আমরা সবার কাছে আসবো, ডক্টর মির্জা গালিবের একটা পয়েন্ট, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল উনি যে রিকমেন্ডেশন ফেজে রেখেছিলেন, বিশেষ করে যে কিভাবে আমরা এই সমস্ত ক্ষতিগ্রস্ত অফিসারদের ব্যাপারে বা এটার জন্য তাদেরকে পুনরায় সেনাবাহিনীতে প্রত্যাবর্তন বা এই সংক্রান্ত বিষয়। তো এখানে একটা বিষয় কি, এখানে একটা আইনি জটিলতা রয়েছে। বিশেষ করে আইনি জটিলতা বলতে আমি যেটাকে উল্লেখ করতে যাচ্ছি যে আমাদের সংবিধানের আর্টিকেল 45, এইটার মাধ্যমে প্রকৃত অর্থে অ্যাকচুয়ালি সশস্ত্র বাহিনীর সকল অফিসারদেরকে, মানে সশস্ত্র বাহিনীর সকল সদস্যকেই এক ধরনের ক্লাস 2 সিটিজেনে রূপান্তরিত করা হয়েছে, যার মাধ্যমে তারা সম্পূর্ণ রকমের তাদের ন্যায় বিচার অথবা তাদের ফান্ডামেন্টাল রাইটসকে ইনভলভ করতে পারেন না। সো এইটাকে যদি সমাধান করতে হয়, আর্টিকেল 45-কে চ্যালেঞ্জের মাধ্যমেই এটা করতে হবে। এটা ছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে ওই ধরনের কোনো কিছু তারা করবেন কিনা আমি জানি না, কিন্তু কারণ এখন পর্যন্ত কোনো সুরা হয়নি এরকম ঘটনার সাথে যারা জড়িত, মানে বরখাস্ত হয়েছে বা ক্ষতিগ্রস্ত অফিসার যারা, তো তাদের কিন্তু এই যে দীর্ঘ প্রায় 7 মাস অতিবাহিত চললো, তাদের ব্যাপারে কোনো রকমের কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি। যদিও একটা বোর্ড গঠন করা হয়েছে, বোর্ড তারা কথা শুনছে। এখন আমি যেটুকু তথ্য পেয়েছি যে তারা হয়তো আগামী 2 থেকে 3 মাসের মধ্যে একটা সম্ভাবনাময় কোনো একটা রেজাল্ট জানাবেন বা কোনো কিছু জানাবেন। বাট আমি খুব একটা যে আশাবাদী হব রিইনস্টেটমেন্টের ব্যাপারে সেরকম কোনো কিছু দেখতে পাচ্ছি না, কারণ তারা এখানে অনেক ধরনের আইনি জটিলতা বা অন্যান্য কিছু প্রাসঙ্গিক বিষয় তুলে আনছেন। তো এটা যতক্ষণ পর্যন্ত না কোর্টের মাধ্যমে চ্যালেঞ্জ করা হবে আর্টিকেল 45-কে, এছাড়া আমার মনে হয় না এটার জন্য কোনো সুরাহা পথ বা কোনো কিছু পাবে অফিসাররা। 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট হলো যে নতুন যে রিফর্মের আন্ডারে সংবিধান সংস্কার যে কমিটিটা করা হয়েছিল, তো যে কমিশনের মাধ্যমে যে রিপোর্টটা দেওয়া আছে, সেই রিপোর্টেও কিন্তু এই পয়েন্টটা উঠে এসছে যে আর্টিকেল 45-কে রহিত করা বা এটাকে মানে সংশোধনী করার ব্যাপারে, তো এই বিষয়টা উঠে আসছে। তো এটা একটা বার্নিং ইস্যু, এবং আমি মনে করি বর্তমানে সেনাবাহিনীর জন্য একটি আলাদা নিরপেক্ষ কমিশন, রিফর্ম কমিশন দরকার, যার মাধ্যমে সেনাবাহিনীর এই আইন সংক্রান্ত, অর্থাৎ যে আইনগুলো বিদ্যমান, যে আইনগুলো যেটা নাকি আমরা ব্রিটিশ থেকে ইনহেরিট করে পাকিস্তান থেকে আমরা ইনহেরিট করেছি এবং ওগুলো কোনো কখনোই রিভিউ বা রিভিশন করা হয়নি, সেগুলোকে যদি পুনরায় রিভিউ বা রিভিশন করা হয়, তাহলে আমার মনে হয় ভবিষ্যতে যে আইনকে তারা ব্যবহার করেছে, অর্থাৎ এই আইনটাকে তারা ব্যবহার করেছে অ্যাজ এ আরবিট্রারি ম্যালাফাইড ইন্টেনশনে, এই মানে অর্থাৎ আইনের ক্ষেত্রে এখানে একটা ল্যাকিংস রয়ে গেছে আইনগুলোতে, যে কারণে তারা সেই ল্যাকিংস গুলোকে ব্যবহার করে এই সমস্ত অফিসারদেরকে এভাবে ভিকটিম করছে, এবং তাদের আর কোথাও আইনের সাহায্য বা আইনের থেকে কোনো বেনিফিট পাওয়ার কোনো অধিকারের অবস্থা তারা রাখেনি। তো আমার মনে হয় এটা একটা লং টার্ম সলিউশনে যেতে গেলে ওই আর্টিকেল 45-কে চ্যালেঞ্জের মাধ্যমে এবং পরিপূর্ণভাবে একটা রিভিউ কমিটির মাধ্যমে, একটা কমিশন গঠনের মাধ্যমে যদি সেনা আইনের এই সমস্ত জিনিসগুলোকে, কাঠামোগুলোকে পরিবর্তন আনা হয়, কারণ সেনাবাহিনী অ্যাজ এ হোল ইজ এ ভেরি ডিসিপ্লিন ফোর্স, বিলিভ মি, আই ওয়ার্ক দেয়ার। এবং সেনাবাহিনীর যে ঘটনাটা হচ্ছে কি, মোস্ট অফ দ্য অফিসার্স আর ডিসিপ্লিন, দেয়ার আর হার্ডলি ফিউ। আপনি অ্যানালিসিস করে দেখেন, আজকে সেনাবাহিনী হাতে গোনা এই সামান্য কয়েকজন অফিসারদেরকে নিয়ে যে বিতর্ক, সেটার জন্য পুরো সেনাবাহিনী আজকে একটা লজ্জাজনক অবস্থান করছে। সেনাবাহিনী কাপুরুষ না, সেনাবাহিনী ভীত না, সেনাবাহিনী এই দেশ ও জাতিকে রক্ষা করার জন্য বদ্ধপরিকর, এবং সারা জীবন এই সেনাবাহিনীর দেশ ও জাতির ক্রান্তি লগ্নে সবসময় অবস্থান করবেন, যদি আমরা এই ধরনের লোকগুলোকে আর বড় হবার কোনো সুযোগ করে না দিই। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। গালিব ভাই, আমার মনে হয় ওনারা দুইজন কথা বলছেন। যে যথেষ্ট ভালো আলোচনা হয়েছে এবং একটা কনভার্জড পিকচার আমাদের কাছে আসছে। তো আসলে আমাদের যে জায়গায় চোখ দিতে হবে সেটা হলো এই যে 16 বছরের যে ফ্যাসিস্ট প্রজেক্ট, এটা কিন্তু অনেক লম্বা একটা প্রজেক্ট। এই প্রজেক্টটা শেষ হওয়ার কথা ছিল না, যেটা হয়েছে এটা আনএক্সপেক্টেড ঘটনা। এবং এই প্রজেক্টটা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের প্রত্যেকটা ইনস্টিটিউশনকে রিঅর্গানাইজ করা হয়েছে, মনোপলি করা হয়েছে, স্বাভাবিক প্রক্রিয়া থেকে সরায় দেওয়া হয়েছে।
এইটাকে আপনার একটা রাজনৈতিক গোষ্ঠী এবং ভারতের আধিপত্যকে সার্ভ করার মতো করে তৈরি করা হয়েছে। তো আমরা যদি এটাকে মানে চেঞ্জ না করতে পারি তাহলে কিন্তু এই আধিপত্যবাদ আবার ফিরে আসবে। সো এটা আমাদের এক্সিস্টেন্সের কোশ্চেন। তো আমার বোধ হয় যে সেনাবাহিনীর মধ্যে যে সমস্ত যে অল্টারেশন গুলো করা হয়েছে এগুলোকে রিভার্স করা এটা আমাদের আমাদের অস্তিত্বের জন্য জরুরি। এবং আমি আজকের এই প্রোগ্রাম থেকে আহ্বান জানাবো যাতে করে আমরা সকল জায়গা থেকে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো যারা দেশপ্রেমিক পলিটিক্যাল পার্টি, দে শুড রেজ দেয়ার ভয়েস। যারা দেশপ্রেমিক অ্যাক্টিভিস্ট, দে শুড রেজ দ্য ভয়েস। যারা তরুণ প্রজন্ম যারা চাইতেছে যে এই আধিপত্যবাদের মধ্যে আমি থাকবো না, আমার আমার দেশ স্বাধীন বাংলাদেশ, আমি বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই, তাদের এই কনসাসনেস আসতে হবে। তো বাংলাদেশে মূলত একটা জাতীয়তাবাদী ইন দ্য সেন্স যে আমি দেশের মানুষের পক্ষে দাঁড়াবো, আমি সকল প্রকার আধিপত্যবাদকে না বলবো, এবং এর মধ্য দিয়ে আমাদের যে বড় বড় ইনস্টিটিউশন গুলো সেনাবাহিনী, বিচার বিভাগ, পলিটিক্যাল পার্টিস, এগুলোকে আমাদেরকে রিঅর্গানাইজ করতে হবে। এই 16 বছরের ফ্যাসিস্ট প্রজেক্টকে যদি আমরা জাস্ট স্বাভাবিকভাবে দেখি যে ওকে এটা একটা ঘটনা, তাইলে কিন্তু আমরা এখন যে স্ট্যাবল সিচুয়েশন তৈরি হয়েছে এটাকে আমরা স্ট্যাবল রাখতে পারবো না। তো এই পলিটিক্যাল কনসাসনেস যেন আমাদের সব জায়গা থেকে আসে এবং আমরা যেন এই অ্যাক্টিভিজমের মধ্যে যাই। জি, থ্যাংক ইউ এভরিবডি। থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর মির্জা গালিব ভাই। আমরা লাস্ট 1-2 সেন্টেন্সে কনক্লুডিং রিমার্ক শুনতে চাই লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমানের কাছ থেকে, তারপর কনক্লুশনে চলে যাব। ধন্যবাদ। কনক্লুশন এটাই, আমাদের সবার চোখ এখন অ্যাকচুয়ালি মেজর জেনারেল ফজলুর রহমান স্যারের যে কমিশন যেটা করেছেন এটার রিপোর্টের উপরে, এটার উপর নির্ভর করবে। এবং আমি আশা করব যে উনি যে সমস্ত, আমি অ্যাকচুয়ালি কনসাসলি ভারতের ইনভলভমেন্টটা তো আমি চাই, যেটা আন্তর্জাতিকভাবে এই কমিশনের রিপোর্টটা বের হলে এটার এফেক্ট হবে, যেভাবে জাতিসংঘের রিপোর্টটার একটা এফেক্ট হয়েছে আন্তর্জাতিকভাবে। এখন শেখ হাসিনা একজন আন্তর্জাতিকভাবে সার্টিফাইড ফ্যাসিস্ট এবং খুনি। আমি আশা করব যে এই জিনিসটা হওয়ার পরে দেশকে রিফর্ম করার জন্য অবশ্যই তাদেরকে পানিশমেন্টের আওতায় নিতে হবে। পানিশমেন্টের আওতা যদি না হয় এই কমিশন রিপোর্ট দিয়ে কোনো লাভ হবে না। এবং এটার সাথে সরাসরি কানেক্টেড এই যারা আগস্ট বিপ্লবে এবং গত 16 বছরে যারা গুম খুন এগুলা করেছে সবগুলাকেই আমাদেরকে এইটার এই সার্বভৌমত্বর প্রতীক সেনাবাহিনীকে আগের ফর্মে নিয়ে আসা হচ্ছে আমাদের মেইন এইম। এটা করতে হলে আমাদেরকে এখন যারা এই গুম খুন এবং অন্যান্য কিছুর সাথে জড়িত তাদেরকে ক্যাপিটাল বিচারের আওতায় আনতে হবে এবং তাদেরকে পানিশমেন্ট এনশিওর করতে হবে। এবং পানিশমেন্ট এনশিওর করলেই পরবর্তী যে নির্বাচনটা হবে, নির্বাচনের পরে যেই প্রধানমন্ত্রী হোক বা যেই তার সিকিউরিটি অ্যাডভাইস হোক, সে যদি আবার বলে যে আমি অমুককে চাই না, অমুক কথা বলতেছে, তারা গুম করো, তখন যেন তাদের মাথায় আসে যে এর আগে এতজন ফাঁসিতে ঝুলছে এই কারণে। সো পানিশমেন্টের অ্যাকচুয়ালি আমরা সবাই ইসলামিক আইনকে পছন্দ করি কি জন্য, এটা হার্শ, এবং হার্শটা হলেই মানুষের মধ্যে সচেতন আসবে। এটা এনশিওর করতে পারলে, আমরা এনশিওর করতে পারিটাই দেখেই আমরা সবসময় সবাইকে আপনজনকে সুবিধা দেওয়ার চেষ্টা করি। আমি মনে করি যে সেনাবাহিনীকে আনতে হলে আমাদের এই স্যাক্রিফাইস করতে হবে। যারা আমার বাপ ভাই বোন যেই হোক, যারা গুম খুনের সাথে দেশের জনগণের সাথে জড়িত, আমরা সেনাবাহিনীর লোক হিসেবে আমরা শপথ নিয়েছি জনগণের সেবা করার জন্য, দেশের সর্বত রাখার জন্য। সেই জনগণকে তারা গুম করেছে, খুন করেছে, অর্থাৎ তাদের কোনো মাপ নাই। তাদেরকে বিচারের আওতায় এনে এনশিওর করলে আমি মনে করি যে সেনাবাহিনীকে সে আগের পথে ফেরত নিয়ে আসলেই দেশটা আগের ফর্মে ফেরত আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় দ্য পয়েন্টস আর ভেরি ক্লিয়ার এবং ভেরি ফ্রুটফুল ডিসকাশন হয়েছে। অশেষ ধন্যবাদ দিয়ে আজকে প্রোগ্রাম এখানে শেষ করছি। আল্লাহ আমাদের সকল প্রচেষ্টাকে কবুল করুন। থ্যাংক ইউ, জাযাকাল্লাহু খায়র। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।